আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে এসএসসি উচ্চতর গণিত বিষয়ের আরেকটি ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আমাদের আলোচনা করব আমাদের উচ্চতর গণিত বিষয়ের যে 11তম অধ্যায় রয়েছে, যার নাম কি? যার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। সেই অধ্যায়টি নিয়ে কথাবার্তা বলবো। ভাইয়া এমনভাবে প্রতিটা টপিক পড়াবো যেন তোমরা ক্লাসটা করার পর তুমি যেই বোর্ডেরই হও না কেন, প্রত্যেকটা বোর্ডেই যেন তোমাদের সকল টাইপ থেকে কোশ্চেন কমন আসে ইনশাল্লাহ। ঠিক আছে? সো প্রত্যেকটা টাইপ একদম ধরে ধরে ভাইয়া ডিটেলস দিয়ে তোমাদের কি করবো বুঝাবো। তোমাদের কাজ হচ্ছে অবশ্যই সর্বপ্রথম তোমাদের যে কাজ সেটা হচ্ছে তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হও নাই তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে হচ্ছে নিত্য নতুন যে সকল ভিডিওগুলো আছে সেগুলো যাতে তোমরা খুব দ্রুতই তোমাদের যে টাইমলাইন আছে আর কি সেখানে তোমরা পেয়ে যাও আর কি। ঠিক আছে? সো এটা অবশ্যই তোমাদের কাজ। আর অবশ্যই জানাবে এই ক্লাসটি কেমন লেগেছে ক্লাসটি করার পর। ঠিক আছে? তোমরা ক্লাসের স্লাইডগুলো দেখো কিন্তু একটা ধারণা নিতে পারো যে আসলে কেমন ভাইয়া ক্লাস নেয় আর কি। তাহলে চলো আমরা কথা না বাড়াই শুরু করি। তো আমরা দেখো এখানে অলরেডি এই 11তম অধ্যায়ের জন্য দেখো 11টা টাইপ কিন্তু ভাই কি করে রাখছি তোমাদের জন্য, সিলেক্ট করে রাখছি। সো মোটামুটি এই 11টা টাইপ থেকেই দেখা যায় সকল কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু হয়ে থাকে। সো আমরা প্রত্যেকটা টাইপ একদম ধরে ধরে প্রথমে বেসিক দেখবো এবং এই বেসিকের রিলেটেডে কি ধরনের রিলেটেড এমসিকিউ আসে সেগুলো কিন্তু সলভ করব। তার আগে হচ্ছে তোমাদেরকে একটু করে বলে দিই, সেটা হচ্ছে আমাদের কোন টাইপটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু করে বলি। প্রথমে দেখো লিখছে অক্ষরেখা থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট লাগবে। ঠিক আছে? যেগুলো আমাদের ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমি স্টার দিচ্ছি। ওকে? তারপর হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটাকে তুমি একটা স্টার দিতে পারো, অনেক বেশি আসে কোশ্চেন। সামান্তরিক ও বর্গক্ষেত্র সংক্রান্ত খুব কম সংখ্যক কোশ্চেন আসে। ত্রিভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজের যে ক্ষেত্রফলগুলো আছে সেখান থেকে অনেক সংখ্যক কোশ্চেন আসে। তারপর হচ্ছে সরলরেখার ঢাল সংক্রান্ত। আলটিমেটলি তুমি যদি ঢাল পারো তাহলে কিন্তু সমরেখার সত্যগুলো আসে, চলে আসে আর কি। ঠিক আছে? তারপর হচ্ছে লম্ব হওয়ার সত্য, সমান্তরাল হওয়ার সত্য, বেশি কিছু নাই। বাট আলটিমেটলি ঢাল যদি বের করতে পারো, তুমি যদি কি পারো, তোমাকে আমি বললাম তুমি যদি ঢালটা বের করতে পারো, ঠিক আছে, যদি কোনটা বের করতে পারো ভাইয়া, ঢাল যদি বের করতে পারো, তাহলে আলটিমেটলি তোমার এই তিনটা টাইপই শেষ হয়ে যাবে। ওকে? তাহলে এই তিনটা টাইপ তুমি যদি শেষ করতে পারো, তারপর আমাদের কি দরকার? তারপরে দেখো ছেদাকৃতির সরলরেখা সমীকরণ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং সাথে হচ্ছে সরলরেখা সমীকরণ নির্ণয়। তোমাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকবে। দুইটা বিন্দু দেওয়া থাকতে পারে, একটা ঢাল দেওয়া থাকতে পারে, একটা বিন্দু দেওয়া থাকতে পারে। এরকম বিভিন্ন ধরনের কেস থেকে কিভাবে তুমি সরলরেখার ঢালগুলো বের করতে পারো সেই জিনিসগুলো কিন্তু বের করতে হইতে পারে। আর সর্বশেষ হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দু, এটাও খুবই কম আসে আর কি। ঠিক আছে? সো মোটামুটি যেই টাইপগুলো দাগিয়ে দিয়েছি এখান থেকে দেখা যায় বেশি কোশ্চেন আসে। সো চলো আমরা আস্তে আস্তে কি করি, শুরু করি আর কি। ঠিক আছে? চলো আমরা চলে আসি আমাদের এমসিকিউ সলভিং। তো এমসিকিউ সলভিং তো করবো, সবার আগে হচ্ছে আমরা টাইপ 1 দেখবো। টাইপ 1 এ কি দিছে? অক্ষরেখা হতে, অক্ষরেখা হতে কি বলছে? অক্ষরেখা হতে বলতে হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়। ওকে? সো সর্বপ্রথম হচ্ছে আমরা একটু এইটার বেসিক যে কনসেপ্টটা আছে সেই বেসিক কনসেপ্টটা সম্পর্কে দেখবো, দেন হচ্ছে আমরা কি করবো, এমসিকিউ সলভিং এ যাবো আর কি। ঠিক আছে? সো যেহেতু বলতেছি সরল রেখার, ঠিক আছে, তো সরল রেখার একটা সবার আগে হচ্ছে আমি একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তোমাদের জন্য সবার আগে কি করে ফেলি, একটু ড্র করে ফেলি। ওকে? তাহলে ধরলাম হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে আমরা যদি 0 দিই, ওকে, আর এটাকে হচ্ছে এক্স প্রাইম, আমরা জানি আসলে এখানে ঋণাত্মক অংশ থাকে। আর এইখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই ওয়াই। আর নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। ওকে? আর এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, সাপোজ আমি যদি তোমাকে বলি, সাপোজ বললাম এই হইতেছে একটা বিন্দু, এইখানে একটা কি আছে? এইখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটা কি ধরলাম হচ্ছে একটা পি নামে একটা বিন্দু আছে। এই পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কত? এক্স কমা কত? ওয়াই। তাহলে আলটিমেটলি এখান থেকে কি বোঝাচ্ছে? এইখান থেকে আমরা বুঝতে পারতে হচ্ছে জাস্ট এই জিনিসটা একটু করে মনে রাখি, সেটা হচ্ছে এই যে অংশটুকু আছে না, এই যে অংশটুকু, এই যে লম্ব অংশ, এটার নামই হচ্ছে কত? এটার নাম হচ্ছে ওয়াই। আর এই যে পোর্শনটুকু আছে না, এইখানে পোর্শন, এই পোর্শনটুকু হচ্ছে কত? এক্স দূরত্ব। এখান থেকে তুমি এক্স পরিমাণ যাও, আর এখান থেকে তুমি যদি ওয়াই পরিমাণ যাও, তাহলে তুমি যেই বিন্দুটা পাবো সেটা হচ্ছে কত? পি বিন্দু। আর এখানে তুমি যদি একটু করে খেয়াল করো, এই যে চতুর্ভাগ, এইটা দেখো চারটা চতুর্ভাগ কিন্তু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। তারপরে এটা কি? এটা হচ্ছে আমাদের সেই দ্বিতীয় চতুর্ভাগ। তারপরে এইটা হইতেছে কি? এটাকে বলা হচ্ছে আমাদের তৃতীয়। আর এই অংশটুকুকে আমরা কি বলবো? এই অংশটুকু আমরা বলবো চতুর্থ। তাহলে প্রথম চতুর্ভাগে পি বিন্দুতে দেখো এক্স এর মানও ধনাত্মক, ওয়াই এর মানও ধনাত্মক। ওকে? কিন্তু আমি যদি এই চতুর্ভাগে আসি, এই চতুর্ভাগে যদি পি এর কথা বলি, তখন কিন্তু এক্স এর মানে ঋণাত্মক দিকে যাচ্ছি। তাহলে এইখানে এক্স এর মান হবে মাইনাস, আর ওয়াই এর মান কিন্তু ধনাত্মক আছে। তাহলে ওয়াই এর মান হচ্ছে কত? প্লাস। এই বিন্দুটার কথা যদি বলি, দেখো এক্স তো ঋণাত্মক, ওয়াই ও কিন্তু ঋণাত্মক। তাহলে এক্স এর মানও মাইনাস দিলাম, ওয়াই এর মানও কি দিলাম? মাইনাস দিলাম। আর এইখানে যদি একটা বিন্দুর কথা চিন্তা করি,
পি এর কথা। তাহলে দেখো এইদিকে এক্স এর মান ধনাত্মক কিন্তু ওয়াই এর মান নিচে, তাহলে এক্স এর মান ধনাত্মক কিন্তু ওয়াই এর মান হচ্ছে কত, ঋণাত্মক। সাপোজ তোমাকে দিতে পারে এই বিন্দুটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, বা দুইটা সরলরেখার ছেদবিন্দু কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, তখন আমরা কিভাবে করব, তখন আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে একটা বিন্দুর কনসেপ্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আসি হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা আছে, ঠিক আছে, এবার হচ্ছে আমাদের মেইন ওই যে সূত্র যেটা বললাম অক্ষরেখা হতে দূরত্ব, সেই দূরত্বটা নিয়ে আমরা কি করবো, কথাবার্তা বলবো। তাহলে এটা হইতেছে সেই এক্স অক্ষ, আর এইটা হইতেছে কি আমাদের, এটা হইতেছে আমাদের সেই ওয়াই। ওকে, সাপোজ আমি ধরলাম এই কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম এটা হচ্ছে সেই পি বিন্দু, এই পি বিন্দু যার মানটা হইতেছে কত বলেন তো, এক্স কমা কত, ওয়াই। ওকে, তো এই পি বিন্দুর, এই যে পি বিন্দুটা ভাই কি করলাম, অঙ্কন করলাম, এই বিন্দুর এই এখান থেকে এতটুকু অংশ আমরা জানি, এতটুকু অংশ কত, এতটুকু অংশ হচ্ছে ওয়াই, আর এখানে এতটুকু হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সূত্র লিখতেছি, ঠিক আছে, মেইন সূত্র যেটা আছে সেটা লিখতেছি, সূত্র আমাদের যে মেইন যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখতেছি। সাপোজ যদি পি একটা বিন্দু হয়, বিন্দুটার নাম কত, এক্স কমা ওয়াই। ঠিক আছে, পি হচ্ছে একটা বিন্দু যার মানটা হচ্ছে কত, এক্স কমা ওয়াই আর কি। ঠিক আছে, এই বিন্দুটি এক্স অক্ষ হতে, এখানে প্রথম সূত্র, এক্স অক্ষ হতে দূরত্ব কার, এই বিন্দুটার, ঠিক আছে, এই বিন্দুটির আমরা লিখে দিই, এত বিন্দুটির কোন অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব। এক্স অক্ষ হতে মানে এই এক্স অক্ষ হতে সে কত দূরে আছে, তুমি নিজে চিন্তা করো, এখান থেকে সে কতটুকু দূরে আছে, ওয়াই পরিমাণ দূরে। আর ওয়াইটা কি বলা হয়, ওয়াইটাকে বলে কোটি। সো এই জিনিসটা কিন্তু এখনো আমি বলি নাই তোমাদের, সে একটু করে বলে দিই, এটা কি, এটা হচ্ছে ভুজ। প্রথমটাকে কি বলা হয়, প্রথমটাকে বলা হয় ভুজ, আর দ্বিতীয়টাকে কি বলে, দ্বিতীয়টাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে কোটি। ওকে, তাহলে আলটিমেটলি কি বললাম, আমি বললাম হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব কার সমান, ওয়াই এর সমান, ওয়াই কি কোটি, তাহলে আলটিমেটলি বলতে পারো হচ্ছে রুট ওভার কোটি। ঠিক আছে, রুট ওভার বললাম, পরম মান হচ্ছে কোটি, কারণ দূরত্বের মান কি নেগেটিভ হয় না, এখানে যদি মাইনাস মানও থাকে তার কাজ কি করবা, ধনাত্মক করবে। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে লিখতে পারো কত, এখানে হচ্ছে মডুলাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা, আর 2 নম্বরের কথা যদি বলি, 2 নম্বর, ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ মানে এখান থেকে, তাহলে এখান থেকে এটা দূরত্ব, এই দেখো এই বিন্দুটা থেকে আলটিমেটলি এই বিন্দুটা থেকে এটা দূরত্ব কিন্তু এটা। ঠিক আছে, আর এটা আলটিমেটলি কাকে নির্দেশ করে, এক্স, এক্স কে নির্দেশ করে। তাহলে এক্সটা কি আসলে ভুজ, তাহলে আমরা বলতে পারি মডুলাস অফ কত, মডুলাস হচ্ছে ভুজ, তাহলে যেটাকে আমরা কি বলতে পারি, এটা আমরা বলতে পারি হচ্ছে এক্স। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের মেইন সূত্র আমরা টাইপ 1 সমাধান করার জন্য। সো চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি, তাহলে জিনিসগুলো বুঝতে পারবো। বুঝতে, এক্স অক্ষ হতে এত বিন্দু দূরত্ব কত, তাহলে এক্স অক্ষ হতে দূরত্ব তার মানে কার মান হবে, ওয়াই এর মান। ওয়াই এর মান কত আছে, 7/3। ঠিক আছে, ওয়াই এর মান কত আলটিমেটলি, কত বলেন তো, 7/3। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে 7/3 কোনটাতে আছে, 2 নম্বর অপশন, এটা হচ্ছে আনসার। ওকে, এবার আসি, ওয়াই অক্ষ হতে এত বিন্দু দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ হতে বসে, তাহলে ওয়াই অক্ষ দূরত্ব কি হবে, এক্স এর সমান, তাহলে এই ভূমির সমান। তাহলে আলটিমেটলি কত, আলটিমেটলি হবে হচ্ছে আমাদের 2, দূরত্বের মাত্র ঋণাত্মক হইতে পারে না, তাহলে হবে 2, তাহলে এটা চান্স। দেখো খতে কিন্তু -2 দিচ্ছে, হবে না, অবশ্যই কি হবে, 2 হবে, কারণ দূরত্ব মান ঋণাত্মক হইতে পারে না। তারপরে কোশ্চেনটা, পি এত বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে ওয়াই অক্ষের দূরত্ব আলটিমেটলি কত বোঝায়, ওয়াই অক্ষের দূরত্ব বোঝায় হচ্ছে এক্স। এত বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব, তাহলে এক্স অক্ষের দূরত্ব তার মানে কি, ওয়াই এর মান লাগবে, ওয়াই এর মানে এখানে কত, 4, তাহলে আমাদের এটা হচ্ছে আনসার। সো আমাদের মোটামুটি টাইপ 1টা শেষ, এবার আমাদের টাইপ 2তে। ওকে, এই স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে আলটিমেটলি তুমি সূত্র জানতে হবে। তুমি যদি সূত্র জানো তাহলে তুমি এই অধ্যায়ের বস, আর কিছু লাগবে না। তুমি জাস্ট সূত্র এবং কিছু ভাইয়া যে এমসিকিউ গুলো করাচ্ছি সেগুলো তুমি যদি প্র্যাকটিস করো, এতটুকু ভাইয়া কথা দিতে পারি, তুমি তুমি যে বোর্ডের হও না কেন, সকল এমসিকিউ তুমি কি করতে পারবা, আনসার করে চলে আসতে পারবা। তাহলে চলো শুরু করি এবার। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো সবার আগে আমাদের কনসেপ্ট জানতে হবে। ঠিক আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সাপোজ এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, সাপোজ মনে করলাম এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এইটা হইতেছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের সেই বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে কত, x2, কত, x2, y2। তাহলে আমাদের এই এবির মধ্যবর্তী যে দূরত্বটা আছে, এই এবি সরলরেখার, ঠিক আছে, এবি এর দৈর্ঘ্য, জাস্ট আমি সংক্ষেপে বললাম এবি, এই এবির মানটা হচ্ছে √, তুমি বলতে পারো ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর x2 - x1 বলতে পারো, বা x1 - x2 বলতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। আমি x2 - x1 বললাম, তাহলে x2 - x1 তার উপরে হচ্ছে হোল স্কয়ার, প্লাস কোটি দ্বয়ের অন্তরের উপর স্কয়ার, কোটি দ্বয়, তাহলে y2 - y1 এটার উপর হচ্ছে কত,
হোল স্কোয়ার। তাহলে মেইন সূত্রটা কি? ভুজদ্বয়ের অন্তরের উপরে স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপরে স্কোয়ার, আর উপরে কি থাকবে? এটা রুট ওভার থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এবি সরলরেখার দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল প্রথম কনসেপ্টটা। এবার আসি আমাদের নেক্সট, এবার হচ্ছে আমরা আরেকটা যেটা হচ্ছে বেশি আসে আমাদের সময়গুলোতে, এখন দেখা যাচ্ছে বেশি আসে এই জিনিসটা, সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে এবার দুইটা বিন্দুর মধ্যে এই একটা বিন্দু আছে না, এই একটা বিন্দু দিয়ে দিছে মূল বিন্দু 0 0, ঠিক আছে, আর এইখানে বিন্দুটা সাপোজ ধরো হচ্ছে এ, যেটা মানটা কত? মানটা ধরো হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখন তোমাকে যদি বলা হয় এইখান থেকে ও এর দৈর্ঘ্য কত, তাহলে ও এর দৈর্ঘ্য হচ্ছে, তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু বসানো যায়, তাহলে বসাও x2 - x1, তাহলে x থেকে যদি 0 বাদ দিই তাহলে আলটিমেটলি xই থাকে, তাহলে সেই x এর উপরে স্কয়ার প্লাস y2 - y1, তার মানে y থাকে, তাহলে y এর উপর কত? স্কয়ার। ঠিক আছে, তাহলে যদি একটা মূল বিন্দু হয় আর একটা যদি অন্য যে কোনো বিন্দু হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি মূল বিন্দু আর যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? ওই যে বিন্দুটা দিবে জাস্ট তুমি রুট ওভার দিয়ে ওইটার উপর কি করে দিবা? স্কয়ার করে দিবা। ওকে, তাহলে আমরা আলটিমেটলি দুইটা সূত্র কি করে ফেললাম বলেন তো? দুইটা সূত্র সুন্দরভাবে শিখে ফেললাম। আরেকটা ছোট্ট কথা যদি বলি, আর একটা ছোট্ট ইনফরমেশন যদি সাথে সাথে এখানেই দিয়ে দিই তোমাদের, তাহলে এই হইতেছে একটা সরলরেখা ছিল, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটার ইয়া হচ্ছে কত? x1 y1 যদি ধরি, আর এইটা হইতেছে আমাদের সেই বি বিন্দু, যেটার মান যদি আমরা x2 y2 যদি ধরি, তাহলে এই এবি এর মধ্যবিন্দুকে তুমি যদি সি চিন্তা করো, এই সিটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে সি এর স্থানাঙ্ক হবে কি জানো? ভুজদ্বয়ের যে গড় আছে, তার মানে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, কমা কোটিদ্বয় যেগুলো আছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই কত? 2। এইখানে কি ভাইয়া? এইখানে সিটা হইতেছে আমাদের মধ্যবিন্দু। সিটা কি? সিটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। সুন্দর না? চলো এবার আমরা এমসিকিউ সলভ করি, দেখবো সবকিছু তোমরা পারো। তাহলে প্রথমে আসি, পি আর এর লম্ব বিক্ষেপ এক্স অক্ষের উপর এত। তাহলে লম্ব বিক্ষেপ আমরা থার্ড চ্যাপ্টারে কিন্তু শিখে ফেলছি, তোমরা যারা এখনো থার্ড চ্যাপ্টারে ক্লাস করো নাই করে ফেলতে পারো। আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমরা থার্ড চ্যাপ্টারে ক্লাস করার পর আমার ফ্যান হতে বাধ্য হবা। এত ডিটেলস, এত বেসিক সহকারে আর কোথাও তোমরা ভিডিও তোমরা ইউটিউবে পাবা না, এতটুকু আমি কথা দিচ্ছি। তার আমাদের বলছে পি আর এর লম্ব বিক্ষেপ, পি আর কোনটা? এটা। তাহলে আলটিমেটলি লম্ব বিক্ষেপ মানে বলছিলাম এইটার থেকে তুমি এক্স অক্ষের উপর বসো না, তাহলে তুমি জাস্ট এখান থেকে যদি লাইট মারো, তাহলে আলটিমেটলি টাক 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 করে এখানে আসবে। সেম ভাবে আরেকটা যদি লাইট মারো, তাহলে এখান থেকে এখানে আসবে। তাহলে আলটিমেটলি তোমার পি আর এর লম্ব বিক্ষেপের মান কোনটা? এম এন। তাহলে এখন তোমার এম এন এর মানটা বের করতে হবে। তুমি নিজে একটু করে চিন্তা করো, এইখান থেকে এতটুকু, এই এন বিন্দুটা যাওয়ার জন্য দেখো তো আলটিমেটলি এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু স্থানাঙ্ক দিছে। তাহলে দেখো এইখান থেকে তুমি যদি এখানে যাও তাহলে x2, আর তুমি এখান থেকে এখানে যাও মানে কি y2, তাহলে আলটিমেটলি এখানে আছে হচ্ছে x2, আর এই যে পুরো অংশটুকু আছে, পুরো অংশটুকু হচ্ছে কত? y2। ওকে, সেম ভাবে আমরা যদি আবার আরেকটা যদি বের করি, মানে এইখান থেকে এতটুকু অংশ যেটা আছে সেটা হচ্ছে x1, আর এইখান থেকে এতটুকু অংশ যেটা আছে সেটা হচ্ছে কত? y1। তাহলে এখন তুমি বলছো mn এর মান, তাহলে পুরা x2 থেকে তুমি যদি x1 কে বাদ দাও তাহলেই তো mn পাচ্ছি, তাহলে x2 - x1, একদম পারফেক্ট কথা বলছে। আচ্ছা, কিউআর মানে এই অংশ পুরাটা হচ্ছে y2, সেখান থেকে তুমি y1 বাদ দাও, তাহলে এটাও তো ঠিক আছে, y2 - y1। আর পি আর কিউ দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অলরেডি শিখেলাম, ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার, ঠিক আছে না? সব ওকে, ডান, সব ওকে, একদম ডান। তারপর আসে আমাদের নেক্সট এমসিকিউ, মূল বিন্দু থেকে এত এত বিন্দুদ্বয় যদি সমদূরবর্তী হয়, দেখো মূল বিন্দু থেকে একবার এই বিন্দু, আবার মূল বিন্দু থেকে এই বিন্দু। দেখো মূল বিন্দু থেকে যদি হয় তাহলে আমি তোমাদের সূত্র শিখেছি, সেটা কি? মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, সূত্র জানে কি ছিল? বলছিলাম যেই দুইটা কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, জাস্ট তাদের উপর তুমি কি করবা? বর্গ করবা। করলাম, এটা দূরত্ব, এবং মূল বিন্দু থেকে এটা যদি দূরত্বের কথা বলি, এটা দূরত্ব কত? তাহলে r² প্লাস 7²। দূরত্ব পরপর সমদূরবর্তী মানে সমান, তাহলে সমানের জন্য তুমিও দিবা সমান, রুট টাকা দিয়ে চলে যাবে। ওকে, গেল। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি বলেন তো? এখানে 49 যোগ 49 ইকুয়াল কত হবে? r² প্লাস হচ্ছে 49, 49 একটা চলে গেল, তাহলে আলটিমেটলি কি থাকে? r² ইকুয়াল টু কত? 49।
ঠিক আছে, আমার আর এর মানটা আলটিমেটলি ধনাত্মক হইতে পারে, আবার ঋণাত্মক হইতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে যদি আর বের করি তাহলে কি হবে +-7। আছে কি কোথাও +-7? এটা আমাদের 2 নম্বর অপশন আছে। এই শেষ। ওকে, এবার সেই নেক্সট কোশ্চেন। তাহলে বলছো মূল বিন্দু থেকে এত এত বিন্দুর দূরত্ব সমান হলে মান বের করো। পারবা না? আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এটা তোমাদের HW সেম জিনিস। ওকে, তারপর হচ্ছে P4 বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব 5। তাহলে মূল বিন্দু থেকে এটা দূরত্ব, তাহলে মূল বিন্দু থেকে এটা দূরত্ব মানে কি P² + 4²। এই দূরত্বের মান তারা বলে দিছে কত? তারা বলছে হচ্ছে 5। ওকে, আমি তাদের মতো 5 দিলাম। তাহলে চলেন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে P² + 4 4 আর 16 বর্গ করতেছি, 5 এর উপর বর্গ করলে কত হবে? 25। তাহলে এইখান থেকে যদি আমরা বের করি P² = 16টা যদি এদিকে যায় হবে -25 থেকে 16 গেলে কত হবে? 9। তাহলে আলটিমেটলি আমরা যদি P এর মানটা যদি দেখি, দেখেন এখানে কিন্তু সব ধনাত্মক মান নিছে, তাহলে আমরাও এখানে অবশ্যই ধনাত্মক মান দিব। তাহলে P এর মানটা কত হবে? P এর মানটা হবে 3। আছে কি কোথাও? দেখেন এই প্রথম অপশনটাতে কিন্তু আমাদের আছে। ওকে, তাহলে দেখেন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই আলটিমেটলি মূল বিন্দুর সাথে অনেক সময় আসে, এই জন্য আমি আপনাদের মূল বিন্দুটা আলাদা করে শিখাইছি। ঠিক আছে, আর যদিও আমি ওই কোশ্চেনটা রাখি নাই আর কি আপনাদের জন্য, যে মেইন যে কোশ্চেনটা ছিল আপনাদের সময় অনেকেই দেখা যায় এই জিনিসগুলো নিয়ে একটু বেশি প্যারা খান। ঠিক আছে, আসলে প্যারা খাওয়ার কিছু নাই। সাপোজ এটা একটা বিন্দু দিলাম, এটা বিন্দু দিলাম হচ্ছে কত? -2, -3। ঠিক আছে, আর এখানে হচ্ছে একটা বিন্দু দিলাম, এটা দিলাম হচ্ছে কত? 3, কত 2। তাহলে আমি যদি বলি এই AB এর মানটা কত, এরকম টাইপের অনেক আসে। তাহলে √x2 - 1, x2 তার মানে 3 মাইনাস, সূত্রে মাইনাস, আবার এখানেও মাইনাস, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাস প্লাস। তাহলে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 মানে এটা মাইনাস দিছি, আবার এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তারপর কত স্কয়ার। তাহলে আলটিমেটলি কত হলো? আলটিমেটলি দেখেন হচ্ছে 3 আর 2 5 মানে 25, 5 এর উপর বর্গ করলে 25, 3 আর 2 5, 5 এর উপর বর্গ করলে 25। তাহলে আলটিমেটলি 25 আর 25 গুণ করলে যোগ করলে কত হবে? 50 √50। এইটা একটা আনসার হইতে পারে, বাট এটা না থেকে দেখা যেতে পারে আরেকটু অন্যরকম ভাবে দিচ্ছে। কিভাবে দেখেন তো? 25 কে ভাঙলে আমরা এইভাবে লিখতে পারি না 25 × 2। তাহলে 5 কে যদি রুট করি, 25 কে রুট করলে হবে 5, 2 কে রুট করলে হবে √2। তাহলে এটাও আনসার হইতে পারে। তাহলে পরীক্ষায় এটাও আনসার থাকতে পারে, এটাও থাকতে পারে। সো একটা কেস থেকে যত রকমের যা যা হওয়া সম্ভব সকল কিছু কিন্তু ভাই কি করে দিচ্ছে আপনাদের সলভ করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 2 ডান। দেখেন বেশি কোনো কিন্তু লাগতেছে না। এবার সেই টাইপ 3 সামান্তরিক ও বর্গক্ষেত্র সংক্রান্ত। তা আলটিমেটলি বর্গক্ষেত্রের আমরা সকলেই জানি একটা বর্গক্ষেত্রের আসলে কি কি কন্ডিশন আসলে হইতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এটা ধরলাম হচ্ছে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম হচ্ছে কত? a। তাহলে বর্গক্ষেত্র এটা হচ্ছে কি একটা বর্গ। তাহলে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যর সূত্রটা কি ভাইয়া? আশা করি সকলেরই মনে আছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? সূত্র হচ্ছে a√2। আর অবশ্যই এখানে কি হবে? এখানে হবে হচ্ছে একক। ওকে, তারপর বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল বলে, বর্গক্ষেত্রে যদি কি বলে? ক্ষেত্রফল বলে, এর সূত্র কি? a² কি হবে বলেন তো? বর্গ একক। আর যদি কখনো বলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কি হবে, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে কত? 4a। তাও কি ভাইয়া? তাও হইতেছে আমাদের একক। তাহলে এই হইতেছে তিনটে ইনফরমেশন বর্গ থেকে। বর্গের প্রত্যেকটা বাহুই সমান। আর সামান্তরিকের ক্ষেত্রে এত বেশি কিছু আসে না, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, সমান্তরাল। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো এটা একটু করে আমরা জেনে রাখবো। তো আমরা একটা এমসিকিউ সলভ করি। এত এত বিন্দু দুইটি বিন্দু হলে এবি বাহু দ্বারা, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে এ আর বি দ্বারা একটা বাহু দ্বারা। ঠিক আছে, মানে এই অংশটুকুকে আপনি যদি চাইলে এ চিন্তা করতে পারেন ওই বর্গক্ষেত্রে, যেহেতু কি করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য সূত্র কিন্তু a√2। তাহলে সবার আগে এটা বের করতে হবে, মানে এবির মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আপনি চাইলে ইজিলি এবি বের করতে পারেন। তাহলে এবি বের করার সূত্র কি বলেন তো? √x2 - x1 দিতে পারেন। বলছিলাম ভুজ দ্বারা অন্তর দিলেই হবে। তাহলে আমাদের এখানে এটা মাইনাস, যেহেতু সামনে আছে আমি এইভাবে না দিলে আমি চাইলে এটা দিতে পারি x1 - x2। তাহলে x1 সূত্রে হচ্ছে মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস অটোমেটিক্যালি প্লাস হবে। তাহলে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1, তাহলে y1 মাইনাস মাইনাসে প্লাস y2 হোল স্কয়ার। জাস্ট খালি আপনাকে এটা মানতে রাখতে হবে, ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর, জাস্ট দুইটার মতো অন্তর করলে হবে। কারণ আপনি দেখেন এখানে আপনি x1 দেন নাকি x2 দেন আগে, সেটা কোনো ফ্যাক্ট করে না, কারণ এখানে বর্গমূল বর্গ আছে,
বর্গ কি করবে মাইনাস থাকলো প্লাসই বানিয়ে দিবে, ঠিক আছে, মানে তো চেঞ্জ হচ্ছে না। তাহলে আলটিমেটলি এখানে দেখেন কি হয়, একের একে 2, 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত 2 দুগুণ 4 প্লাস হচ্ছে কত 4, তাহলে আলটিমেটলি কত হবে, আলটিমেটলি হবে 4 আর 4 √8। তাহলে আমাদের এখানে a √2, তাহলে a এর মানটা হচ্ছে কত √8 ইনটু এখানে আছে কত √2। তাহলে রুটের উপর যদি সংখ্যা দুইটাকে নিয়ে যায় তাহলে 8 দুগুণ কত হবে 16, তাহলে 16 কে রুট করলে কত হবে 4 একক। আছে কোথাও এই সি নাম্বার অপশন, শেষ, একদম ইজি জিনিসগুলা। ওকে, তো এবার যদি আমরা আসি নেক্সট জিনিস, এত বিন্দু দ্বয়ের মধ্যে বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত, অলরেডি আমরা করছি, এটা হচ্ছে তোমরা নিজেরাই কি করবা ভাইয়া ট্রাই করবা, আশা করি তোমরা পারবা। তো আমাদের মোটামুটি টাইপ 3 কিন্তু শেষ। এবার আমরা শিখবো টাইপ 4, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অনেক বেশি আসে কোশ্চেনটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো আমরা কি করব, সবার আগে হচ্ছে আমরা এই পদ্ধতিটা না, তোমাদের বইতে যে পদ্ধতিটা দেওয়া আছে, যে পদ্ধতিতে আসলে ক্ষেত্রফল বের করছে, সেই পদ্ধতিটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। যদি আমি সেই পদ্ধতিতে সলভ করবো না, এর থেকে একটা সহজ নিয়ম আছে, সেই সহজ নিয়মে আমি কি করবো সলভ করবো। তাহলে প্রথম হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরলাম হচ্ছে বি, আর এটা হচ্ছে কত সি। তাহলে আমি ধরলাম এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক কত ধরলাম হচ্ছে x2 y2, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত ধরলাম হচ্ছে x3 কত y3। তাহলে এখানে আমাদের তিনটা বিন্দু দিছে, তাহলে এই তিনটা বিন্দুর দ্বারা গঠিত যে ত্রিভুজটা হয়েছে তার ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়াল, সূত্রটা হচ্ছে আমাদের এটা হাফ ইনটু, ঠিক আছে, আলটিমেটলি আমাদের কি করতে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হয়। তাহলে ঘড়ির কাঁটা তো এদিকে ঘুরতেছে, তাহলে আমি কি করব, এদিকে উল্টা দিকে কি করতে হয়, ঘুরলে আলটিমেটলি আমাদের ধনাত্মক মানটা আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি ঘুরি তাহলে x1 x2 x3, তাহলে আলটিমেটলি এইভাবে করতে হয়, তাহলে x1 বাই y1, x2 বাই কত x2 বাই y2, আর এখানে হবে x3 বাই y3, আবার প্রথমটা আবার রিপিট হয়, x1 বাই কত y1, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি, তারপরে আলটিমেটলি কি হয়, তারপরে আলটিমেটলি হয় হচ্ছে আমাদের এটা, এখান থেকে এটা যাবে, তারপরে এখান থেকে এটাকে গুণ করতে হয় এটার সাথে এটা, দেন এটার সাথে এটা। তো চলুন আমরা যদি জাস্ট একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি আপনাদের জন্য, তাহলে হাফ ইনটু কি হয় x1 y2, তাহলে x1 y2 প্লাস বসবে এখানে প্লাস x2 y3 প্লাস x3 y1, তাহলে প্লাসের সব কিছু হয়ে গেল, তারপরে গুলো হবে মাইনাস, তারপরে গুলো কি হবে, তারপরে গুলো হবে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কোনগুলা, মাইনাস হচ্ছে এই জিনিসগুলো, এবার কি হবে মাইনাস হবে এটার সাথে এটা, নিচ থেকে উঠবে এবার, ঠিক আছে। এবার কোথা থেকে উঠবে, এবার হচ্ছে আমাদের নিচ থেকে উঠবে, নিচ থেকে উঠবে, তাহলে কি হলো y1 x2, ঠিক আছে, y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1, এটা। আর আনসারে কি থাকবে, অবশ্যই বর্গ একক। আপনার আনসারে যদি কখনো মাইনাসও আসে, আপনি মাইনাসটা নেগলেক্ট করবেন, কারণ এমসিকিউ করতেছেন, সিকিউ করার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি করতে হবে আমাদের ঘোরাতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা গেল। এবার যদি আমাদের 4টা বিন্দু থাকতো, তাহলে আপনি কি করবেন, 4টা বিন্দু এই এরকম করে 4টা বিন্দু বসাই দিবেন, বসাই প্রথমটা জাস্ট রিপিট করে দিবেন, কাজ হচ্ছে এটা, ফার্স্ট হইলে সেম কাজ। তাহলে আর এটা হচ্ছে আমাদের বইয়ের নিয়ম, বইয়ের যে মেথডটা দেওয়া আছে সেটা, আলটিমেটলি আমি এটা করাবো না, আমি আপনাদের আরেকটা সহজ নিয়ম শিখাবো, শূন্যকরণ একটা পদ্ধতি বলে। তাহলে দেখেন আমাদের এখানে বিন্দু আছে 3টা বিন্দু, বসে এই বিন্দু 3টা দ্বারা একটা ত্রিভুজ গঠন করা হলে এর ক্ষেত্রফল কত। তাহলে এই 3টা বিন্দুর মধ্যে আপনার টার্গেট হবে যে কোনো একটাকে শূন্য বানাবেন, কি বললাম, যে কোনো একটাকে শূন্য বানাবো। তাহলে আমি যদি প্রথমটাকে শূন্য বানাইতে চাই, আপনি নিজে একটু করে কথাবার্তা বলেন আমার সাথে, প্রথমটাকে শূন্য বানানোর জন্য কি করতে হবে, প্রথমটাকে যদি শূন্য বানাইতে চাই তাহলে কি করতে হবে, +1 দিতে হবে, +1 -1 এ 0, তাহলে প্রথমটা আলটিমেটলি হয়ে গেছে 0, মানে এক্স এর মান যেহেতু প্রথমটাকে শূন্য বানানোর জন্য +1 দিছি, তাহলে আপনার কাজ হচ্ছে এইটার সাথেও +1 করা, তাহলে কত হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3, ওকে, এটার সাথে আপনার কাজ হচ্ছে 1 যোগ করা, ঠিক আছে। এটার সাথে আপনার কাজ কি, এটার সাথে হচ্ছে আপনার কাজ হচ্ছে 1 কি করবেন, আপনি যোগ করবেন, 1 আর 1 যোগ করলে কত 2, ওকে। তাহলে এবার y এর মানটাকে শূন্য করব, তাহলে y এর মান শূন্য করার জন্য কি করতে হবে বলেন, আপনি নিজে একটু করে বলেন, y এর মান যদি শূন্য করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আপনি বলবেন ভাইয়া y এর মান যদি শূন্য করতে চান তাহলে 2 বিয়োগ করতে হবে, তাহলে 2টা কি করতে হবে মাইনাস, 2 থেকে 2 গেলে 0, তাহলে এইখানে হয়ে গেছে কত 0, ওকে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে, আলটিমেটলি এখান থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 2 বিয়োগ করলে কত হবে 3, এখান থেকেও আমাদের কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করলে কত হবে 1, তাহলে আলটিমেটলি দেখেন এখন আমরা তিনটা কি পাইছি, আলাদা আলাদা বিন্দু পাইছি, 1 2 3,
তা তিনটা বিন্দুর মধ্যে দেখেন একটা বিন্দু কিন্তু কি হয়ে গেছে অলরেডি, একটা বিন্দু কিন্তু অলরেডি ভ্যানিশ। একটা বিন্দু কি হয়ে গেছে বলেন তো, একটা বিন্দু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখন কি পাইলাম, দুইটা বিন্দু পাইলাম না। এই দুইটা বিন্দুর ক্ষেত্রফল বের করার সূত্রটা কি জানেন, এই দুইটা বিন্দুর ক্ষেত্রফল। তাহলে আলটিমেটলি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলই কিন্তু বের করতে বলতেছি। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র এবিসির ক্ষেত্রফলের এখন সূত্রটা হবে এরকম, হাফ, আপনি কি করবেন জানেন, এই x1 এর সাথে y2 কে গুণ করবেন। x1 এর সাথে কাকে গুণ করবেন, y2 কে গুণ করবেন। তাহলে গুণ করেন 3 1 কে 3, এবার আপনি একটা মাইনাস দিবেন, মাইনাস মাইনাস কি দিব, একটা মাইনাস দেওয়ার কথা, মাইনাস দিলাম। তারপরে কি করবেন, এটার সাথে এটাকে গুণ করবেন, y2 এর সাথে x1, 3 দুগুণে কত, 6। তাহলে আলটিমেট আনসার কত আসলো, মাইনাস দেখেন 3 ডিভাইডেড বাই কত, 2। ক্ষেত্রফল ঋণাত্মক হইতে পারে না, তার মানে আমাদের এই মাইনাসটা বাদ। ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক নয় তাই মাইনাস বাদ। তাহলে মাইনাস বাদ দিলে দেখেন কত আসে, 3/2। এটা হচ্ছে না কাজ। তাহলে প্রথম কাজ কি, একটা শূন্যকরণ করব, মানে শূন্য বানিয়ে দিব একটা বিন্দুকে। তো একটা বিন্দুকে শূন্য বানানোর যে ওয়েটা আছে সেই ওয়েটা ফলো করলাম। তাহলে এইখানে যে এক্স এর মানের সাথে যেহেতু 1 যোগ করতে হয়েছে, আপনি সবগুলো এক্স এর মানের সাথে 1 যোগ করে দিবেন। এখানে এক্স এর ওয়াই এর মানের সাথে যেহেতু 2 বিয়োগ করতে হয়েছে, আপনি কি করে দিবেন, বিয়োগ করে দিবেন। তারপর সূত্রটা কি, হাফ অফ, হাফ বসাইলেন। তারপর কাজ কি, প্রথমটার সাথে লাস্টেরটা, আর মাঝখানে দুইটা, একদম শেষে দুইটা, আর কি মাইনাস মাঝখানে দুইটা। ঠিক আছে, যেহেতু এমসিকিউ, সো এই নিয়মে করলে দেখা যায় অনেক তাড়াতাড়ি আপনাদের আনসারটা আসবে ওই নিয়মে করার থেকে। তো এবার আসি নেক্সট কোশ্চেন, আমি আরো কয়েকটা দেখাই দিচ্ছি, জাস্ট আরেকটা দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বুঝতে দেখেন, এই বিন্দুটার দ্বারা গঠিত যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফলটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো দেখেন এই বিন্দুটাকে এবার যদি শূন্য করতে চাই, তাহলে বলেন তো এখানে কি করতে হবে, এক্স এর মানে কি করতে হবে, প্রথমে 1 মাইনাস করতে হবে। তাহলে 1 মাইনাস করলে এটা কি হবে, 0। তাহলে আমাদেরও কি করতে হবে, এই যে এক্স এর মানটা আছে এখানে 1 মাইনাস করতে হবে। তাহলে 1 মাইনাস করলে কত হবে, 2। এখানেও যদি আপনি কি করেন 1 মাইনাসই করেন, তাহলে কত হবে, -5। ওকে, আচ্ছা, এই মানে কি করতে হবে, 3 প্লাস আছে, তার মানে 3 মাইনাস করতে হবে। 3 মাইনাস করলে হবে কত, 0। তাহলে এখানেও 3 মাইনাস করতে হবে। তাহলে 2 থেকে যদি আমি 3 কি করি, মাইনাস করি, আপনি নিজেই বলেন 2 থেকে আমি যদি 3 মাইনাস করি তাহলে কত হয়, -1। তারপরে এই মানটা থেকে আমি যদি -3 যদি কি করি, মাইনাস করি, তাহলে কত হবে, মাইনাস। তারপরে কি বলছিলাম, ত্রিভুজ ক্ষেত্র সূত্র, ত্রিভুজ এ বি সি ইকুয়াল সূত্র কি, হাফ। আপনারা চাইলে ওখানে পরম মান ইউজ করতে পারেন, তাহলে আরো সুন্দর। ঠিক আছে, এখানে চাইলে আপনারা ডিরেক্ট কি দিতে পারেন, এখানে চাইলে আপনারা ডিরেক্ট হচ্ছে একটা পরম মান ইউজ করতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো ইউজ না করে, এই জিনিসগুলো ইউজ না করে একটা পরম মান দিলে দেখতে আরো সুন্দর হয়ে যাবে। এটা 3 - 6, তাহলে আলটিমেট আনসার তখন কি দেখাবে, এটা 3/2। ওকে, পরম মানের কাজ কি, ভিতরে প্লাস নিয়ে আসা। তাহলে এইখানে যদি আমরা আসি, তাহলে দেখেন এখানে হচ্ছে একটা পরম মান দিলাম। তাহলে কি বলছিলাম, প্রথমটার সাথে শেষেরটা, প্রথমটার সাথে শেষেরটা, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণ কত, 10। এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস। ওকে, এবার ভিতরেরটার সাথে ভিতরেরটা, মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5। তাহলে আর এখানে তো এটা আছে, 10 আর 5 কত হলো, 15। তাহলে আলটিমেটলি এখানে তো 15 পাবো, তাহলে 15 ডিভাইডেড বাই 2 আছে কি কোথাও, এই তো প্রথম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শূন্যকরণ পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনারা ক্ষেত্রফলটা বের করতে পারবেন, তার সূত্রটা। ওকে, তো এরকম হচ্ছে আরো অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো হচ্ছে আপনারা নিজেরা একটু করে কি করবেন, ট্রাই করে দেখবেন। ভাইয়া হচ্ছে করে দিছে আপনাদের। ঠিক আছে, এখানে যদি বা এখানে এগুলো কত ইয়া আছে, কমা হবে আর কি এগুলা। তাহলে এই জিনিসগুলো কমা, যেমন দেখেন এটা কিন্তু অলরেডি একটা শূন্য হয়ে গেছে, তাহলে আপনার বেশি কিছু কাজ নাই। তাহলে আপনি যদি এখানে দেখেন এই পি কিউ আর এর যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে সূত্র কি, এই হাফ দিলাম। তারপর কাজ কি, প্রথমটার সাথে শেষেরটা, প্রথমের সাথে শেষ, 6 এর সাথে 0 যোগ করলে 0, সূত্রের হচ্ছে মাইনাস দিতে হয়, এটা 4 32। তাহলে 32 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 16। আছে কি কোথাও, এই আছে, দেখছেন একদম ইজি। তাহলে একটা বিন্দু যদি 0 দিয়ে দেয় তাহলে তো একদম ইজি। ঠিক আছে, এটা আলটিমেটলি ওই যে সূত্রটা প্রথমে দেখাইলাম আমরা বইয়ে, ওইখানে আপনি যদি একটা বিন্দুতে যদি 0 0 বসান, তাহলে আলটিমেটলি এই জিনিসটাই আসে। তো এমসিকিউ তো আমাদের তো আসলে দেখানোর দরকার নেই এত কিছু, সো আমরা কি করতে পারি, এভাবে কিন্তু করে ফেলতে পারি। তো আমাদের আলটিমেটলি এই জিনিসগুলো একদম এখন দেখবেন আপনার নিজের ইজি। টাইপ 4 শেষ। মোটামুটি আমাদের আধা ঘন্টা ক্লাস হয়েছে, সে আধা ঘন্টা আমরা 4টা টাইপ কি করলাম, শেষ করলাম। তো এখন আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, সেটা হচ্ছে এটা, সরলরেখার ঢাল সংক্রান্ত। কিভাবে একটা সরলরেখার ঢাল বের করব সে সংক্রান্ত। সবার আগে আমরা কনসেপ্টটা দেখব,
বললাম আমরা আমাদের আজকে সবার আগে কাজ কি, কনসেপ্ট সম্পর্কে কি করতে হবে, একটা পূর্ণাঙ্গ একটা ইন ডিটেলস একটা আমাদের কি থাকবে, ধারণা থাকবে। তাহলে এই হইতেছে একটা অক্ষ, এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ, আর এটা হইতেছে কি আমাদের সেই ওয়াই অক্ষ। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যদি বলি সরলরেখার ঢাল কাকে বলে, তাহলে এটা মনে করলাম একটা সরল রেখা, এটা হচ্ছে কি একটা সরল রেখা। তাহলে এই সরলরেখাটা দেখেন এই এক্স অক্ষের সাথে এই এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এই এক্স অক্ষের সাথে একটা কি করছে, একটা কোণ উৎপন্ন করছে। এই কোণটার নাম কি দিলাম, এই কোণটার নাম দিলাম হচ্ছে কত, থিটা। ওকে, তাহলে এইটা কোন অক্ষের সাথে দেখেন, এটা কিন্তু ধনাত্মক একটা অক্ষ। আসলে আপনি এই ঋণাত্মক ঘরে দিছি, এটা না, ঋণাত্মক অক্ষ হবে কখন, সাপোজ এটা যদি আপনি যদি একটা মূল বিন্দু চিন্তা করেন, যদি এদিকে যেতাম তখন তো ঋণাত্মক, আসলে এটা ধনাত্মক। তাহলে এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে যে কোনটা হইলো, এটা হচ্ছে থিটা যদি হয়, তাহলে আমাদের ঢালের সূত্রটা, ঢাল, এই সরলরেখাটার ঢাল যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম ইকুয়াল টু কত বলেন তো, ঢাল এম ইকুয়াল টু হইতেছে tan থিটা। তাহলে কি বললাম, একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে কি বলা হয়, সরলরেখাটির ঢাল বলে। ঠিক আছে, সো এইখান থেকে আমরা দুইটা কিছু জিনিস মনে রাখবো। আমার ঢালের যে মানটা আছে এম, সেটা যদি কি হয়, সেটা যদি পজিটিভ হয়, তাহলে আমি যে কোণটা পাবো সেই কোণটা কি হবে, সেই কোণটা হবে সূক্ষ্মকোণ। তাহলে যদি এইটা হয়, তাহলে আমি যেই কোণটা পাবো সেটা কি, সেটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ। আর আরেকটা কথা সেটা হইতেছে, আমার ঢাল যেটা আছে এম, সেই মানটা যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে আমি যেই কোণটা পাবো সেই কোণটা কি ভাইয়া, সেই কোণটা কিন্তু হচ্ছে স্থূলকোণ। তাহলে এম এর মানটা পজিটিভ হইলে হবে সূক্ষ্মকোণ, আর এম এর মানটা নেগেটিভ হইলে কি হবে, কি স্থূলকোণ। ঠিক আছে, সো এই দুইটা জিনিস একটু করে আমরা কি করবো, মাথায় রাখবো। তো এবার আসছি আমাদের আরো কিছু ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে কি করতে হবে, জানতে হবে। সাপোজ আমাদের যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, ঢাল কিভাবে বের করব সেই জায়গা সম্পর্কে জানাচ্ছি আপনাদের। ঠিক আছে, সাপোজ একটা বিন্দু হইতেছে এটা এ, যার মানটা হইতেছে কত x1, y1। আরেকটা বিন্দু হচ্ছে এইখানে আছে যেটার নাম হচ্ছে বি, এটার ইয়া কি x2, y2। তাহলে এই সরলরেখাটার ঢাল m ইকুয়াল টু, এই সরলরেখার ঢাল m ইকুয়াল টু আমাদের সূত্রটা হচ্ছে এইটা, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস হচ্ছে কত, x1। y2 মাইনাস y1 ডিভাইডেড বাই কি বললাম, x2 মাইনাস কত, x1। এটা হচ্ছে এই সরলরেখাটার ঢাল। তো এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা কি করলাম, ঢাল বের করার সূত্রটা শিখলাম। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র শিখাবো, যেটা অনেক বেশি আসে। একটা সরলরেখার আদর্শ সমীকরণ আমি লিখতেছি, সরলরেখার আদর্শ সমীকরণ এরকম, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সরলরেখার আদর্শ সমীকরণ। তাহলে এই সমীকরণটা থেকে অনেক অনেক কোশ্চেন আসছে, কিন্তু এই সমীকরণের ঢাল যেটা হচ্ছে m, তাহলে ঢাল m ইকুয়াল টু, আপনি ডিরেক্ট আমি সূত্রটা লিখতেছি, মাইনাস কি হবে, মাইনাস হবে হচ্ছে এরকম x এর সহগ, মানে কি বললাম, মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই y এর সহগ। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, অনেক অনেক এমসিকিউ দেখবেন এই সূত্রটা থেকে আমরা কি করতেছি, সলভ করতেছি। সেটা কি, সেটা হচ্ছে ঢাল m ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এখন আপনি নিজেই বলেন, আমাদের এখানে মাইনাস x এর সহগ এখানে কি আছে a, y এর সহগ এখানে কি আছে b, তাহলে মাইনাস a বাই b, এটাই হচ্ছে আমাদের কি বলেন তো, ঢাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঢাল বের করার যে সূত্রটা আছে সেটা। তো আশা করি আমরা এই জিনিসগুলো কি করতে পারছি, ক্লিয়ার করতে পারছি। এগুলো লাগবে আমাদের, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের লাগবে। ওকে, আচ্ছা, এবার আসলে আমাদের নেক্সট জিনিস এই দেখেন কোশ্চেনে চলে আসছি। তাহলে বলছে এত এত রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক বোর্ডে আসছে কিন্তু এটা। তাহলে দেখেন আমরা কিছুক্ষণ আগে দেখালাম আমাদের এই ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, ওই সূত্রটা অনুসারে যদি এটাকে যদি একটু করে সাজাই, দেখেন আপনাদের প্রথমটা আমি একটু সাজাই করে দিচ্ছি। তাহলে x, a তো কিছু নাই, তাহলে 1 ইন্টু এক্স লিখতে পারি, প্লাস by, তাহলে b এর জায়গায় আলটিমেটলি আপনি দিতে পারেন হচ্ছে এরকম মাইনাস 5 ইন্টু y প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে কত, 0। ওই আগের ইকুয়েশনটাতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই সরল রেখাটার এখান থেকে ঢাল, যেটাকে আমি যদি m1 বলি, তাহলে m1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ কত, 1 ডিভাইডেড বাই y এর সহগ কত, দেখেন
মাইনাস কিন্তু 5, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওয়াই সহগ কত? -5। তাহলে মাইনাসে মাইনাসে যদি চলে যায় তাহলে কত হবে? 1/5। আলহামদুলিল্লাহ, সরি। তো এবার যদি আসি আমাদের এই পোর্শনটুকু, এই পোর্শনে যদি আসি ডিরেক্ট আপনি এখন নিজেই বের করেন, তাহলে আমাদের এখান থেকে যদি m2 বের করি, m2 ইকুয়াল টু মাইনাস x এর সহগ কত? 5, y এর সহগ কত? -2। তাহলে মাইনাস মাইনাস চলে গেলে কত হবে? মাইনাস মাইনাস চলে গেলে হবে 5/2। আমরা বলছে ঢাল দ্বয়ের গুণফল, তাহলে ঢাল দ্বয়ের যেহেতু গুণফল বের করতে বসে, তার মানে m1 ইন্টু m2 বের করতে বসে, তাহলে m1 এর মানটা হচ্ছে 1/5 ইন্টু m2 এর মানটা হচ্ছে 5/2। 5 চলে গেলে কি হয়? হাফ হয়। হাফ কি কোথাও আছে? বি নাম্বার, শেষ। তাহলে দেখছেন এই কোশ্চেনটা কিন্তু কোনো না কোনো বইটা দেখবেন এবার আবার খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সূত্রটা কি? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওকে, ডান। তারপর আসে আমাদের নেক্সট কোশ্চেন, -3 ঢাল বিশিষ্ট সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে ঢালের মান বলে দিছে কত? -√3। তাহলে দেখেন আপনি নিজেই একটু করে চিন্তা করেন, আমরা জানি ঢালের সমান কি? ঢালের সূত্র কি? tan থিটা। ঢাল m ইকুয়াল টু কত ভাইয়া? ঢাল m ইকুয়াল টু tan থিটা। m এর মানটা কিন্তু তারা অলরেডি বলে দিছে কত? -√3 ইকুয়াল কত বলেন তো? tan থিটার মানটা আমি জানি না, এখন বের করব। tan কত ডিগ্রির মান? হচ্ছে -√3। ঠিক আছে? সো আপনি দেখেন, আপনি যদি ত্রিকোণমিতি আপনি করেন, আপনি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও করতে পারেন, কোনো প্যারা নাই। tan থিটা ইকুয়াল টু আমি চাইলে মাইনাস বলতে পারি, আর এখানে বলতে পারি হচ্ছে tan কিন্তু 60 ডিগ্রির মান হচ্ছে √3। জাস্ট মাইনাসটা মাইনাসের জায়গায় রাখলাম, আর এটা ঠিক আছে। আর এইটা হচ্ছে আলটিমেটলি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে আর কি। তাহলে এই যে জিনিসটা আছে আর কি, তাহলে এই জিনিসটাকে যদি আপনারা চাইলে ঋণাত্মক কোণ, তো তাহলে আপনি চাইলে এটা এভাবে লিখতে পারেন, 180 মাইনাস কত? 60। তাহলে আলটিমেটলি দেখেন এখানে আসে কত? এই মাইনাসটা উঠাই দেওয়ার জন্য এভাবে। তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে? tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan কত ডিগ্রি? 120। তাহলে tan চলে গেলে থিটার মানটা হচ্ছে কত ডিগ্রি? 120। আপনি ক্যালকুলেটরে ডিরেক্ট দিয়ে দিবেন tan ইনভার্স -√3, ক্যালকুলেটরে দিয়ে দেন। ঠিক আছে? কত বললাম? tan ইনভার্স √3 যেটা আছে সেটা যদি আমরা দিই, আমরা যদি একটু করে করি tan ইনভার্স -√3, ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কি আসে সেটা একটু করে যদি দেখি, তাহলে এটা হচ্ছে মাইনাস কত চলে আসে? এটা 120। ওকে, তাহলে আসে কি 120? ওকে, এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার আনসার। ওকে, তাহলে কি ঢাল দিয়ে দিছে, যেহেতু আপনাদের কোণের সাথে কথাবার্তা বলতে বসে, তাই এটা। আর এখানে কিন্তু ঋণাত্মক কোণ হয়ে যায়, আমাদের তো ঋণাত্মক লাগবে না, আমার লাগবে কি কোণ? ধনাত্মক কোণ। ঠিক আছে? সো এইভাবে আমরা করবো। আচ্ছা, তারপর বলছে এত রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে সবার আগে আপনি এই রেখাটার আগে ঢালটা বের করেন। ঢাল m আমরা জানি সহজ সূত্র, মাইনাস এক্স এর সহগ হচ্ছে √3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত? 1। তাহলে তাও আনসার কত হলো? তাও আনসার হলো -√3। তাহলে এই -√3 মানটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 120 ডিগ্রি। এখনই করছে, দেখছেন কিভাবে ঘুরে কোশ্চেনটা করছে? দেখেন এই কোশ্চেনটা কই আসছে? 23 সালে কুমিল্লা বোর্ডে। আর এই কোশ্চেনটা কই আসছে? 24 সালে কুমিল্লা বোর্ডে। আসলে কোশ্চেন সহজ, ধরতে হবে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস করলে আমরা পারবো ইনশাল্লাহ। তারপর বলছে এত এত বিন্দুগামী সরলরেখার ঢাল যদি এত হয় তাহলে a এর মানটা কত? তাহলে দেখেন দুইটা বিন্দু থেকে সরলরেখার ঢাল বের করার জন্য সূত্র কি ছিল? y2 - y1। তাহলে 2 - 3 ডিভাইডেড বাই x2 - x1, তার মানে এত। এটা হইতেছে দুইটা বিন্দু সরলরেখার ঢাল, কিন্তু তারা বলে দিছে এটার মান হচ্ছে কত? 1/4। তাহলে আলটিমেটলি যদি একটু করে হিসাব করেন, এখানে উপরে থাকে -1 আর এখানে কিন্তু থাকে a ইকুয়াল 1/4। তাহলে আলটিমেটলি গুণ করেন, a এর সাথে যদি 1 গুণ করেন a, 4 এর সাথে -1 গুণ করলে -4। আছে কি কোথাও? বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। তারপর এটা যদি দেখি, এত সরলরেখাটির ঢাল, ভাই এত সহজ সহজ কোশ্চেন আর না দিলেও হচ্ছে নাকি? তাহলে m ইকুয়াল টু সূত্র জানেন কি ছিল? -x এর সহগ যেটা হচ্ছে এটা বাই y এর সহগ এটা। তাহলে আলটিমেটলি হচ্ছে কত? 4/3। এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। ওকে, ডান। তারপর বলছে এত রেখাটির y অক্ষের ছেদক, মানে y কে ছেদ করতেছে কোন অংশ, সেটা বের করতে হবে। x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এত। আচ্ছা, তা সবার আগে এটা ঢাল বের করি। তাহলে আমরা তো ওই নিয়মটা শিখছিলাম, সবগুলা সেম জায়গায় রাখতে হয়। তাহলে দেখেন তো এটাকে যদি এভাবে লিখি, তাহলে 6x + 3y টার দিকে গেলে কি হবে? -3y।
অলরেডি -2 আছে, থাকলো এত ইকুয়াল টু কত 0 থেকে লিখতে পারি। আর এইখান থেকে যদি আমরা m এর মানটা যদি বের করি, সূত্র কি x এর সহগ, x এর সহগ হচ্ছে 6 ডিভাইডেড বাই y এর সহগ মাইনাস মাইনাস চলে গেলে কত হবে 2। 2 কি আছে না, তাহলে প্রথমটা বাদ, তাহলে প্রথমটা হয় নাই। দেখেন m এর মানটা কি, m এর মানটা পজিটিভ, তাহলে যেহেতু পজিটিভ তাহলে যে উৎপন্ন যে কোণটা আছে সেটা কি কোণ ভাইয়া, সেটা হচ্ছে অবশ্যই কি হবে সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণ। তাহলে এটা ঠিক আছে। তাহলে y অক্ষের ছেদাংশ অবশ্যই কি হবে, এটা হচ্ছে 2/3 অবশ্যই অবশ্যই হবে। তো y অক্ষের ছেদক, ঠিক আছে, ছেদক বের করার সূত্রটা কি জানেন, ছেদক বের করার সূত্রটা হচ্ছে আমাদের ধ্রুবপদ যেটা থাকবে, ধ্রুবপদ যেটা থাকবে সেটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওই যে ইয়ার সহগটা, কার সহগ বলবো, পায়ের সহগ। ধ্রুবপদ যেটা থাকবে সেটা ডিভাইডেড বাই কত বলেন তো, y এর সহগ। ওই আগে যে ইয়াটা ছিল আর কি। আচ্ছা এটা দেখালাম না, জাস্ট একটু করে মনে রাখেন। একটা সরলরেখার ঢাল এত হলে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অলরেডি আমরা পারি। তাহলে আমরা জানি m ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু কত 1√3 বলে দিচ্ছে তারা। তাহলে এখন এই tan কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে কত এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। অনেকবার আসছে দেখছেন, এটা 21 সাল আসছে, সিলেট বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। তাহলে এই জিনিসটারে যার সামনে একটা -3 দিয়ে দিচ্ছে, তো অনেকেই দেখা যায় প্যাস খাই গেছে। আরে -3 দিলে কি হবে, আশা করি এখন আমার স্টুডেন্ট গুলা সবাই পারবে ইনশাল্লাহ। তারপরে এবার আসি আমি নেক্সট কোশ্চেন। এত এত বিন্দুগামী সরলরেখার ঢাল কত, অলরেডি ভাই ডান করে ফেলছি, আর বললাম না। এত এত ঢাল এত হলে 3 এর মান কত, অলরেডি দেখে ফেলছি এই জিনিসগুলা। এত রেখাটির ঢাল কত, তাহলে এই জিনিসটাকে কিভাবে সলভ করতে হবে এগুলো কিন্তু ভাইয়া অলরেডি আমাদের বলে দিছি, এটাও অলরেডি ডান এই সকল জিনিস। এত তুমি যদি এখন এখান থেকে যদি বলো ভাইয়া এটা ঢাল কত, ঢাল m ইকুয়াল টু -x এর সহগ। দেখেন আগে কিন্তু x নাই, আগে কিন্তু আছে কি y ছিল আর কি। তাহলে x এর সহগ কিন্তু এটা -√3 ডিভাইডেড বাই y এর সহগ, y এর সহগ এত, আলটিমেটলি কত হবে, আলটিমেট হবে √3। আছে কি কোথাও, ঠিক আছে। সো যেগুলো ডান করে ফেলছে এগুলো আর বলতেছি না। এবার সে আমাদের সমরেখ, মানে কি সমান রেখায় বা সেম রেখায় কি করতেছে যদি থাকে আর কি, ঠিক আছে। সো আমরা আসি এবার এই কনসেপ্টটা একটু করে দেখি, এটার কনসেপ্টটা আসলে কেমন। তাহলে এইটার কনসেপ্টটা যদি সবার আগে একটু করে আমরা দেখতে চাই, তাহলে এই হইতেছে একটা আমাদের সরল রেখা, ঠিক আছে। এই হইতেছে আমাদের একটা সরল রেখা। সাপোজ এইখানে হইতেছে একটা আছে বিন্দু এ, এইখানে একটা বিন্দু আছে হচ্ছে বি, আর এইখানে একটা বিন্দু আছে কত সি। তাহলে এই এ বি সি যে বিন্দু তিনটা আছে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এরকম এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ হবে, বিন্দু তিনটি এই যে এবিসি বিন্দু তিনটি আছে সেই বিন্দু তিনটি সমরেখ হবে। কখন সমরেখ হবে, যদি যদি আমরা দেখতে পাই আমাদের এই এবি রেখার ঢাল, ঠিক আছে, যদি এবি রেখার ঢাল যেটাকে আমি বললাম m1 ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু যদি কি হয় বিসি রেখার ঢালের সমান হয়, ঠিক আছে। এবি রেখার ঢাল m1 ইকুয়াল বিসি রেখার ঢাল যদি m2 হয়, দুইটা যদি সমান হয় তখনই তারা দুইটা কি হবে, তখনই তারা দুইটা সেম হবে। এটা একটা সত্য। আরেকটা সত্য চাইলে আমরা বলতে পারি হচ্ছে এটা ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল যদি 0 হয়, এটা যদিও আমরা ইউজ করব না, বাট আপনাদের জাস্ট জানার জন্য কি করে রাখলাম, এই যে সত্য আরেকটা আছে সেটা আপনাদের বলে রাখলাম, আর কিছু না, জানার জন্য জাস্ট। ওকে ডান। এবার সেই কোশ্চেন সলভ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করব, একটা করব, বাকিগুলো আপনারা নিজেরাই পাবেন। তাহলে বলতে এখানে এ বি সি মনে করেন এটি হচ্ছে তিনটা বিন্দু, হচ্ছে সমরেখ হলে কি হয়, ঠিক আছে। তাহলে প্রথমে কাজ কি, আমরা এই দুইটা বিন্দুর ঢাল বের করি, ঠিক আছে। তাহলে আমি সাপোজ এদের সামনে এটাতে দিলাম হচ্ছে এ, এর সামনে মনে মনে দিলাম বি, আর এটাতে দিলাম হচ্ছে কত সি। ওকে, তাহলে আমরা যদি এই এবি রেখার ঢালের কথা যদি বলি, সাপোজ আমি বললাম এই এবি রেখার ঢাল যেটাকে আমি বললাম হচ্ছে m1 ইকুয়াল টু, আমাদের যেহেতু দুইটা বিন্দু দিছে, বিন্দু দেওয়া থাকবে সূত্র কি y2 মাইনাস y1, তাহলে y2 মাইনাস y1 তাহলে a মাইনাস b ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে b মাইনাস কত a। তাহলে দেখেন দুইটা কিন্তু দেখতে সেম, এখানে a মাইনাস b আছে, আপনি রাখেন a মাইনাস b, আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নেন, নিচ থেকে যদি একটা মাইনাস কমন নেন, তাহলে দেখেন মাইনাসে মাইনাসে a এর সামনে হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে কত বি, দেখেন তো হইলো কিনা, প্লাস মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস বি, সেম জিনিস আছে। তাহলে দেখেন এটা এটা যদি চলে যায় তাহলে আলটিমেটলি থাকে কত -1। তাহলে এটা হচ্ছে এবি রেখার ঢাল। এবার আমরা কি করব, বিসি রেখার ঢাল বের করব।
তাহলে আমরা বিজি রেখার ঢালকে যদি m2 হিসেবে কি করি কল্পনা করি, তাহলে y2 মাইনাস y1, তাহলে 1 মাইনাস বি ডিভাইডেড বাই কত a, x2 মাইনাস x1, 1 বাই a মাইনাস হচ্ছে কত b। তাহলে এবার যদি আসি আমাদের b হচ্ছে লসাগু, তাহলে বিটা বি জায়গায় আসলো, বি কে বি ভাগ করলে 1, 1 মাইনাস কত হবে ab। সেম ভাবে a যদি লসাগু হয় তাহলে 1 মাইনাস কত হবে ab। তাহলে আলটিমেটলি কি হচ্ছে 1 মাইনাস ab ডিভাইডেড বাই b গুণন হবে উল্টাই যাবে, a উপরে উঠবে নিচে নামবে হচ্ছে কত 1 মাইনাস ab, 1 মাইনাস ab 1 মাইনাস ab যদি চলে যায় তাহলে কি হলো a বাই b। তাহলে আমাদের বলছে বিন্দু দুইটা সমরেখ হইছেই, তাহলে এখন কোনটা সঠিক? তাহলে যেহেতু সমরেখ আপনি লিখতে পারেন যেহেতু বিন্দু দুইটা কি ভাইয়া, যেহেতু বিন্দু দুইটা সমরেখ তার মানে আমরা বলতে পারি m1 এবং m2 দুইজনই সমান। তাহলে m1 এর মান আমরা পাইছি -1 ইকুয়াল m2 এর মান হচ্ছে a বাই b। তাহলে এটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে আলটিমেটলি কি লিখতে পারি a ইকুয়াল টু লিখতে পারি -b। তাহলে সেখান থেকে -bটা এদিকে আসলে হবে প্লাস, তাহলে a প্লাস b ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। a প্লাস b ইকুয়াল টু কত, a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের জিনিস। এবার আসে আমাদের নেক্সট জিনিস, বলতে এত হলে সমরেখ কিভাবে করতে হয় আপনারা নিজেরাই করবেন, ঠিক আছে, আর বলবো না ভাইয়া। তাহলে এই সকল জিনিস আশা করি এখন পারবেন, ঠিক আছে। a এর মান কত হলে এই জিনিসগুলো সমরেখ হবে আর কি। সো এটা যেহেতু অনেকগুলো বোর্ডে আসছে, সো এটা একটু করে তাও করে দিব নাকি, নাকি পারবেন? আশা করি পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা পারবেন, এটা করে দিলাম আমরা। এবার সেই দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়া সত্য, ঠিক আছে, দুইটা সরলরেখা পরস্পর লম্ব বা আমাদের কি বলে সমান্তরাল, লম্ব বা সমান্তরাল, এগুলো আলটিমেটলি আমাদের ঢাল দিয়ে আমরা কি করতে পারি বের করে ফেলতে পারি আর কি, ঠিক আছে। তাহলে মনে করলাম প্রথম সরলরেখাটা হচ্ছে এরকম, দেখেন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আমরা জানি একটা সরলরেখার আদর্শ সমীকরণ দেখতে হচ্ছে এরকম, আগে বলছি। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের ঢাল যদি আমি m1 বলি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি বললাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে কত 0। আর আমি যদি এই সরলরেখার সমীকরণটাকে আমি যদি কি বলি, আমি যদি m2 বলি, ঠিক আছে, এটা হইতেছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন আর এটা হইতেছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিই 1 ও 2, ঠিক আছে, পরস্পর 1 ও 2 পরস্পর লম্ব। 1 ও 2 যদি পরস্পর লম্ব হয় তাহলে যে সূত্রটা হয়, যে সূত্রটা আমরা পাই সেটা হচ্ছে এইটা, দুইটার যে ঢালদ্বয়ের যে গুণফল আছে সেটার মান হবে ইকুয়াল টু -1। দুইটা জিনিসের গুণফলের মান কত হবে, দুইটা জিনিসের গুণফলের মান হবে -1, কি হলে পরস্পর লম্ব হলে। আর যদি পরস্পর কি হয়, যদি তারা পরস্পর সমান্তরাল যদি হয়, একসাথে কনসেপ্টটা লিখে দিচ্ছি, যদি তারা সমান্তরাল হয় তাহলে কি হবে m1 ইকুয়াল টু কি হবে, m1 ইকুয়াল টু হবে m2। m1 ইকুয়াল টু কি হবে, সমান্তরাল হইলে হবে m1 ইকুয়াল টু m2, আর লম্ব হইলে হবে কি m1 ইন্টু m2 ইকুয়াল টু কত হবে -1। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কি বলেন তো মেইন বা বেসিক যে সূত্র আছে সেই বেসিক সূত্রগুলো, আশা করি আমরা পারবো। ওকে, তাই এবার আসি আমাদের এই কোশ্চেনগুলো দেখেন, কে এর মান কত হলে এত এত রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে রেখা লম্ব করতে হবে, তাহলে আমরা সবার আগে চলেন এখান থেকে m1 বের করি। তাহলে এটা যদি m1 বের করতে চাই তাহলে -x এর সহগ, x এর সহগ 2, y এর সহগ -1, তাহলে আলটিমেটলি কত এখানে 2। আর এইখান থেকে যদি বের করতে চাই তাহলে m2 ইকুয়াল টু কত হবে -x এর সহগ 3, y এর সহগ কত k। তাহলে আমরা জানি এইটা আর এইটার গুণফল -1, তাহলে যেহেতু লম্ব তাহলে আপনি লিখতে পারেন m1 ইন্টু m2 ইকুয়াল টু কত -1। তাহলে m1 এর মানটা কত 2 ইন্টু এটার মান কত -3/k ইকুয়াল টু কত -1। মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে যদি চলে যায় তাহলে আলটিমেট আপনি যদি কে কে এখানে নেন তাহলে কে ইকুয়াল টু 3 দুগুণ কত হয়, 3 দুগুণ হচ্ছে 6। তাহলে কে এর মানটা যদি 6 হয় তাহলে আমাদের এই যে জিনিস এটা কিন্তু চলে আসে, শেষ। তারপরে কোশ্চেনটা যদি দেখি, এত রেখার লম্ব রেখার ঢাল কত, লম্ব রেখার যেটা পাবো সেটার ঢাল বের করতে বলছে। ভাই এটা লম্ব রেখা কিভাবে বের করবো, লাগবে না বের করা, দেখেন সবার আগে এই রেখাটার ঢাল বের করেন m1, তাহলে আমরা জানি -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে আলটিমেটলি -1। আমরা তো জানি যেহেতু বলে দিচ্ছে লম্ব রেখার ঢাল মানে লম্ব হইছে, তাহলে আলটিমেটলি আপনি বলতে পারেন
m1 ইন্টু m2 ইকুয়াল টু কত -1। তার মধ্যে আপনি একটা রেখার ঢাল পাইছেন কত, m1 এর মান পাইছেন -1। আপনার বলতে এই m2 এর ঢালটা বের করতে হবে। তাহলে আলটিমেটলি দেখেন m2 এর মান কত হয়, তাহলে m2 এর মানটা কিন্তু 1 হবে। ঠিক আছে, উভয় পক্ষ থেকে যদি বলেন এটা চলে গেছে, আলহামদুলিল্লাহ, সরি। তো এটার আমাদের আনসার হবে কত, এর আনসার হবে 1। এবার আমাদের নেক্সট জিনিস, এত এবং এত রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল অলরেডি হচ্ছে ভাইরা করছি, আর করব না। সমান্তরাল হওয়ার সত্য অলরেডি সত্যগুলো কিন্তু বলে দিছি, অলরেডি সত্য বলছি, এবার করব আমরা। তাহলে এত সরলরেখা সমান্তরাল সরলরেখা কোনটা, সমান্তরাল সরলরেখা হওয়ার জন্য কি করতে হবে, দুইটা ঢাল সমান হইতে হবে। তাহলে সবার আগে যদি এটার ঢাল বের করি, তাহলে এটার ঢাল m1 যদি বের করি, তাহলে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এবার আসি এখানের থেকেও এটা আনতে হবে আর কি। তাহলে এখানের যদি ঢাল বের করি, তাহলে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ হইলো না, তার মানে এটা বাদ, দুটো সেম হয় নাই। এটার ক্ষেত্রে যদি ঢাল বের করি -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে এখানেও কিন্তু কি হয় 3/4। এটা কি হয়েছে না, বাদ। এটার ক্ষেত্রে যদি আসি -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে -3/4, ইয়েস, এটা না, m1 ইকুয়াল টু m2, এটা না। ওকে, দ্যাট। তো এবার আসি আমাদের নেক্সট কোশ্চেন, কে এর মান কত হলে এত এত রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো সমান্তরাল হওয়ার জন্য তাহলে সবার আগে আসি এটার ঢাল, তাহলে এটার ঢাল m1 ইকুয়াল টু -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তার মানে 2। এটার ক্ষেত্রে যদি আসি m2 ইকুয়াল টু -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। যেহেতু সমান্তরাল, তার মানে আমরা বলতে পারি m1 আর m2 দুইজন পরস্পর সমান। তাহলে এইখান থেকে যদি আসি, তাহলে 2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে -3/k। তাহলে আলটিমেটলি যদি আমরা আসি কেটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে k ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই 2, -3 ডিভাইডেড বাই 2, 4 নাম্বার অপশন। দেখেন শেষ। তারপরে মোটামুটি আমাদের শেষ। আমরা 8টা টাইপ, আমাদের 50 মিনিট ক্লাস হয়েছে, সেই 50 মিনিট ক্লাসে কিন্তু আমরা 8টা টাইপ শেষ করে ফেলছি। আশা করি এই যে 8টা টাইপ দেখাইলাম, ওই টাইপের মধ্যে যত কোশ্চেনই হোক আপনি অবশ্যই কি করতে পারবেন, আনসার করতে পারবেন। ঠিক আছে, এভাবেই কিন্তু ভাইয়া প্রথমে আগে কিন্তু দেখেন বেসিক পড়াইছি, বেসিক পড়ানোর পর এমসিকিউ, এমসিকিউর পর দেন হচ্ছে আবার নতুন একটা টাইপ। তো এভাবে যখন আপনি পড়বেন তখন দেখবেন আপনার পড়াগুলো কি হয়ে যাবে, একদম সুন্দরভাবে গুছিয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই ক্লাসটা করে জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে আপনাদের। ওকে, আর আপনাদের যে সকল ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও কিন্তু ক্লাসগুলো কি করবেন, শেয়ার করে দেবেন। তাহলে এবার আসি ছেদাকৃতি সরলরেখার সমীকরণ। তা আসলে এই যে ছেদাকৃতি খুবই ইম্পর্টেন্ট, খুব মানে খুব বেশি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এখন আমরা কি করব, আলোচনা করব। ঠিক আছে, এত এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বলার মতো না আর কি। ঠিক আছে, তাহলে এই হইতেছে আমাদের একটা জিনিস। তাহলে এটা হচ্ছে ও বিন্দু ধরলাম, তাহলে এটা হচ্ছে এখানে কি থাকবে, এক্স প্রাইম থাকে, এখানে কে থাকে ওয়াই প্রাইম, এখানে কে থাকে ওয়াই, আর এখানে কে থাকে এক্স। তাহলে এবার যদি আমরা আসি, দেখেন সাপোজ এটা একটা সরল রেখা, আমি এইখানে একটা কি করলাম, সরল রেখা। দেখেন এই সরল রেখাটা এক্স অক্ষকে একটা জায়গায় ছেদ করছে, এই হইতেছে তার ছেদবিন্দু। আপনি বলেন এই ছেদবিন্দুর নামটা হইতেছে এ। ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, এ হইতেছে তার বিন্দু, ধরেন তার নাম হচ্ছে কত, বি। তাহলে এই এ বিন্দুর যে স্থানাঙ্কটা আছে না, জানেন, একটু করে বলি, এক্স অক্ষে কার মান 0 বলেন তো, এক্স অক্ষে ওয়াই এর মান 0। তাহলে এক্স অক্ষে যদি ওয়াই এর মানটা 0 হয়, তাহলে আপনি এই বরাবর কি দিয়ে দিবেন, 0। আর এইখানে আমি হচ্ছে একটা এ লিখলাম, এখানে আমি একটা কি লিখলাম, এ লিখলাম। কেন লিখলাম একটু পরে বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে কার মান 0, ওয়াই অক্ষে এক্স এর মান 0। আপনি দেখেন এখানে ওয়াই যেই বিন্দুতে যান না কেন, এক্স এর মান কিন্তু সবসময় 0। তাহলে ওয়াই অক্ষে কার মান 0, এক্স এর মান 0। আর ওয়াই এর স্থানাঙ্ক কি হবে, ওয়াই এর স্থানাঙ্ক হবে আলটিমেটলি বি। ওকে, আচ্ছা, ছেদাকৃতি যে সরলরেখাটা আছে না, এই যে সরলরেখাটা আছে, ছেদাকৃতি যে সরলরেখা, এটা আলটিমেটলি সমীকরণটা হচ্ছে এরকম দেখতে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল কত বলেন তো, ইকুয়াল টু হইতেছে 1। আপনার কি টার্গেট থাকবে, আপনার টার্গেট থাকবে হচ্ছে এটা, এই অংশটুকু, এটা হচ্ছে আপনাদের এখন টার্গেট। কোন একটা সমীকরণ যদি দেয় এই ছেদাকৃতি করার সময় আর কি, বা এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, আপনি কি করবেন, এই ফরম্যাটটাতে নিয়ে যাবেন, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। অর্থাৎ যে ধ্রুবপদটা আছে সেটাকে আপনি 1 বানিয়ে ফেলবেন, আর এটাকে 1 বানানোর জন্য এক্স কে বা ওয়াই কে যত দ্বারা ভাগ করতে হয় আপনি ভাগ করে ফেলবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এই যে এটা আছে না,
এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, মানে এক্স অক্ষকে সে কত অংশে খণ্ডিত করছে। এই দেখেন এই এক্স অক্ষকে দেখেন সে কতটুকু অংশে খণ্ডিত করছে। আর বিটা হচ্ছে কি ওয়াই অক্ষের কি বলতো খণ্ডিতাংশ। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। ওকে গেল। আচ্ছা তাহলে এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ওকে, আর এদের মধ্যবিন্দু যদি সি হয়, এদের মধ্যবিন্দু যদি সি হয় তাহলে সি এর স্থানাঙ্ক কি হবে a/2 কমা b/2। ওকে, এইটা কি এটা হচ্ছে আমাদের তাহলে কিন্তু মধ্যবিন্দু। এই যে জিনিসটা আছে এটাই কি ভাইয়া, এটা কিন্তু হচ্ছে আমাদের মধ্যবিন্দু। ওকে, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। আচ্ছা তাহলে এইখান থেকে আপনি যদি চান তাহলে আপনি চাইলে এবির মানটা বের করতে পারেন। এবি, তাহলে এবির মানটা কি √(x2 - x1), তাহলে x2 - x1 তার উপর হোল স্কয়ার মানে a স্কয়ার হলো y2 - y1, তাহলে আলটিমেটলি b স্কয়ার হলো। তাহলে আলটিমেট আপনি বলতে পারেন a স্কয়ার প্লাস কত b স্কয়ার। এবার আপনি চাইলে এদের ক্ষেত্রফল বের করতে পারেন। ত্রিভুজ কি হইলো ও এ বি, এটার ক্ষেত্রফল। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল, এই যে ভিতরে যে অংশ আছে এই অংশের ক্ষেত্রফল। দেখেন এই অংশটুকু কি ভূমি, এই অংশ কি উচ্চতা। তাহলে দেখেন এখান থেকে এতটুকু অংশ মান কত এ, এখান থেকে এতটুকু অংশ মান কত বি। তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু কত উচ্চতা। আর এককটা কি, এককটা অবশ্যই বর্গ একক। ওকে, তাহলে এইটা থেকে দেখেন আমরা কতগুলো ইনফরমেশন পাইলাম। তাহলে x/a + y/b = 1 ছেদাকৃতি যে সরলরেখাটা আছে তার সমীকরণ। ঠিক আছে, তাহলে এইখানে এটা কি এক্স অক্ষের ছেদাংশ, বিটা কি ওয়াই অক্ষের ছেদাংশ। তারপর আপনাকে যদি বলে এক্স অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করে, আপনি বলবেন a,0, কারণ জিরোটা হচ্ছে কি ওয়াই, এক্স অক্ষে যে কোনো ওয়াই বিন্দুর মান কত হয় 0 হয়। ঠিক আছে, আচ্ছা আর ওয়াই অক্ষে কোন বিন্দুতে ছেদ করে 0, বি বিন্দুতে ছেদ করে। যদি বলে এ বির দৈর্ঘ্য কত √(a² + b²। যদি আপনাকে বলে সি যদি মধ্যবিন্দু হয় তাহলে এ বি এর মধ্যবিন্দু সি এর মানটা কত a/2, b/2। আর ক্ষেত্রফলের সূত্রটা কি এটা হাফ অফ এবি। শেষ। এই জিনিসটা এত এত বেশি ইম্পর্টেন্ট যে বলার মতো না। দেখবেন আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো। চলেন শুরু করি। এত সরল রেখা ও অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। দেখেন অলরেডি দিয়ে দিয়েছে উৎপন্ন যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল। আমি একটা কোশ্চেন সলভ করাই আপনাকে, বাকিগুলো আপনি নিজেই পারবেন। তাহলে আমি বলছিলাম আপনার কাজ কি ধ্রুবপদটাকে 1 বানানো। তাহলে দেখেন তো এই ইকুয়েশনটা থেকে আপনি এখানে 5x কে 5x এর জায়গায় রাখেন, 6y কে 6y এর জায়গায় রাখেন, ইকুয়াল টু কি লিখতে পারেন, ইকুয়াল টু লিখতে পারেন হচ্ছে 30। 30 কে কি বানাতে হবে 1, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে, অবশ্যই 30 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5x/30 প্লাস 6y/30 ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে তখন 1। তাহলে এবার যদি কাটাকাটি করেন দেখেন তো কত হয়, তাহলে x/6 প্লাস y/5 ইকুয়াল টু কত 1। তাহলে ওই যে জিনিসটা ছিল এইখান থেকে দেখেন এখন আমি সব ইনফরমেশন কি করে ফেলবো এইখানে আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য জাস্ট। ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য জাস্ট কি করতেছে এখন আঁকতেছে দেখেন। ওকে, তাহলে এটা হইতেছে আমাদের সেই এক্স অক্ষ আর এটা হইতেছে কি ওয়াই অক্ষ। সাপোজ বলছে দেখেন এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ কত 6, তাহলে ধরি 1 2 3 4 5 6, এটা 1 2 3 4 5, 1 2 3 4 5 6। ওকে, ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ কত 5, 1 2 3 4 5। তাহলে আলটিমেটলি লেখা কোনটা, এটা। এই হচ্ছে রেখা। তার আলটিমেটলি বলতে এই সরল রেখাটা আর অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজ, এটা হচ্ছে সরল রেখা, অক্ষদ্বয় মানে দুইটা অক্ষ, দেখেন এই এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার গঠিত ত্রিভুজ এই হচ্ছে সেই ত্রিভুজটা, এটা ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে আপনি যদি প্রথম কোশ্চেন করতো এই সরল রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, উত্তর হচ্ছে আপনার এই ইকুয়াল টু, দেখেন এখানে কত 6 না, এক্স হতে খণ্ডিত অংশ হতো 6, তাহলে এক্স এর মানটা হচ্ছে 6, এক্স অক্ষকে যদি ছেদ করতেছে তার মানে ওয়াই এর মানটা কি 0। এটাকে আমি যদি বি চিন্তা করি কতটুকু 5, তাহলে ওয়াই অক্ষে ছেদ করলে এক্স এর মান 0 আর এটা হচ্ছে কত 5। এটা হচ্ছে এখন যদি মূল বিন্দু হয়
তাহলে আমাদের যদি বলা হয় এটার ক্ষেত্রফল বের করতে বসে, তাহলে ক্ষেত্রফল এই ত্রিভুজ ক্ষেত্র ও এ বি ইকুয়াল হাফ ইন্টু ভূমি, মানে আলটিমেটলি এটা এই এ ইন্টু বি ছিল না, তাহলে 6 ইন্টু কত 5, কাটাকাটি করলে 3 আর 3 5 কত হবে 15, 15 কি কোথাও আছে? এই দেখেন অপশনটাতে আছে। শেষ, ইজি না? যদি আপনাকে বলতো এবির দৈর্ঘ্যটা কত, আপনাকে যদি বলতো, আপনাকে সাপোজ যদি এক্সট্রা যদি বলতো এবির মানটা কত, সূত্র কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 6 স্কোয়ার প্লাস কত 5 স্কোয়ার, এই ছাড়া আর কোনো কিছু নাই। দেখেন একটা ইকুয়েশন থেকে সকল কিছু আমি ইন ডিটেলসে হচ্ছে আপনাদের জন্য কি করে দিছি, বের করে দিছি একদম সকল কিছু ইন ডিটেলস। তাহলে আমরা এখন যদি নিজেরা দেখেন এত রেখাটিকে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, পারবেন না? দেখেন কি করতে হবে, তাহলে এইখানে 3x প্লাস 3y মাইনাস 9টা দিকে গেলে কত হবে প্লাস 9, তাহলে কত এটাকে 1 বানানোর জন্য কত দ্বারা ভাগ করতে হবে 9 দ্বারা, তাহলে 3x বাই 9 3y বাই 9 ইকুয়াল টু কত 1, তাহলে আলটিমেটলি দেখেন কত হলো x বাই 3 প্লাস y বাই 3 ইকুয়াল কত 1। 3 x অক্ষ কিসে 3 একক অংশ কি করছে ছেদ করছে, x অক্ষের ছেদাংশ কত 3, তাহলে x অক্ষ ছেদ করলে y এর মান কত 0, তাহলে আলটিমেটলি যে বিন্দুটা সেটা হচ্ছে কত 3, কত 0। সি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। তারপর দেখেন এত বিন্দুটা x অক্ষে কত বিন্দু ছেদ করে, অলরেডি ভাই বলে ফেলছে আর বললাম না। y অক্ষের ছেদাংশ, তাহলে y অক্ষ যদি ছেদ করতে চায় তাহলে এই 30টাকে কি বানাতে হবে বলেন তো, 30টাকে হচ্ছে আমাদের 1 বানাতে হবে, তাহলে 30 দ্বারা ভাগ, আলটিমেটলি বুঝতে পারতেছি 15 কেও আমরা 30 দ্বারা ভাগ করবো ইকুয়াল টু কত হবে 1, তাহলে এবার নিজেই বলেন x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে এবার y অক্ষে যেন কার মান 0, y অক্ষের মানটা হচ্ছে, আচ্ছা দেখেন y অক্ষের ছেদকের পরিমাণ বুঝতে, আচ্ছা y অক্ষের ছেদকের পরিমাণ হচ্ছে 2 অংশ ছেদক করছে, ঠিক আছে, তাহলে এটার আনসার কত 2। আর যদি ছেদ বিন্দু বলতো সরি, যদি বলতো ছেদ বিন্দু, ঠিক আছে y অক্ষের, ঠিক আছে y অক্ষের যে ছেদ বিন্দুটা আছে সেটার কথা যদি বলতো তখন হয়তো কত x এর মান 0, এটা মান হচ্ছে 2, ডান। তারপর বলছে এত বিন্দুটির এত x অক্ষ ও এত রেখার ছেদবিন্দু, মানে x অক্ষে যে রেখাটা ছেদ করতেছে তার ছেদবিন্দুর মানটা কত, তাহলে x অক্ষে যদি ছেদ করে তাহলে y এর মানটা হবে 0, তাহলে y এর মান কোথায় 0 আছে দেখেন এইটা আর এটা হইতে পারে, তাহলে এখন আপনি কাজ হচ্ছে কি করেন দেখেন তো কি হয়, আপনি লিখতে পারেন এরকম 3x প্লাস 2y ইকুয়াল টু প্লাস 6টা দিকে গেল তো মাইনাস, তাহলে আপনার কত দ্বারা ভাগ করতে হবে -6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে -6 দ্বারা ভাগ করলাম 2y বাই তাও -6 ইকুয়াল টু কত হবে 1, কাটাকাটি করেন তো, তাহলে x বাই -2 প্লাস y বাই -3 ইকুয়াল কত 1, তাহলে -2 অংশ কাটছে, তাহলে -2, 0 এটাই হইতেছে আনসার। শেষ, দেখেন একদম ইজি। তাহলে এত সমীকরণের লেখচিত্র x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষকে, ঠিক আছে সাপোজ, তাহলে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলে সবার আগে দেখেন তো এখান থেকে x এর মান আসলে কি পান, আমরা তো জানি x অক্ষকে যেহেতু ছেদ করতেছে তাহলে x অক্ষকে ছেদ করলে y এর মানটা কত হবে 0, তাহলে y এর মান দেখেন সবারই কিন্তু 0 দিছে, ঠিক আছে, তাহলে এখন আপনার x এর মানটা বের করতে হবে, তাহলে এই ইকুয়েশন থেকে আপনি যদি x বের করতে চান তাহলে দেখেন তো কত হয়, তাহলে আলটিমেটলি লিখতে পারি এরকম x স্কয়ার মাইনাস মিডল টার্ম করলাম -4x - x এত ইকুয়াল টু কত 0, তাহলে এখন যদি ক্যালকুলেশন করি x যদি কমন নিই তাহলে লিখতে পারি x - 4 -1 কমন নিলে তাও কত হবে x - 4 ইকুয়াল টু কত 0, তাহলে এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করি x - 4 ইনটু x - 1 ইকুয়াল টু কত 0, তাহলে এইখান থেকে আমরা পাই x এর মান একটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কত 1, তাহলে একটা ছেদবিন্দু হবে কত 4,0 অথবা আরেকটা ছেদবিন্দু হবে কত 1,0, তাহলে 4,0 নাকি 1,0 কোনটা দেওয়া আছে, 4 নাম্বারটা দেওয়া আছে, শেষ, একদম ইজি। তাহলে x অক্ষে কার মান 0, y এর মান 0, ওই আপনি গ্রাফে দেখেন x অক্ষে সবসময় y এর মান 0 হয়। তাহলে বলছে এত বিন্দুটি কোন রেখার উপর অবস্থিত, তাহলে দেখেন এইরকম একটা বিন্দু যদি বলে কোন রেখার উপর অবস্থিত আপনার বেশি কোনো কাজ নাই, আপনার কাজ হচ্ছে এই বিন্দুটাকে আপনি এই ইকুয়েশনে বসাই দিবেন, x এর জায়গায় x এর মান বসাবেন, y এর জায়গায় y এর মান বসাবেন, বসাই দেখবেন কখন এই পোরশনটা আসে। তাহলে আপনি যদি এটার ক্ষেত্রে যদি করেন দেখেন x এর জায়গায় আমি বসাবো 2 কে, y এর জায়গায় আমি বসাবো হচ্ছে -2 কে,
তাহলে যদি ক্যালকুলেশন করি 2 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 2 দুগুণ হচ্ছে কত 4, 4 আর 2 কত হয় 6। আপনি যদি এই ইকুয়েশনটা যদি একটু এরকম করেন দেখেন তো এরকম হয় না, x - 2y = 6। আপনি এই পক্ষ পাইলেন 6, ওই পক্ষ পাইলেন 6, প্রথমটাই আনসার। তো যেটার জন্য মিলবে সেটা হচ্ছে আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে কাজ, সিদ্ধ করে বলে আর কি। ওকে, তারপর এত রেখাটার কত কোথায় কি কি হয় এটা আমরা পারি, জাস্ট খালি মূল বিন্দু কিনা সেটা একটু করে জাস্ট কনসেপ্টটা বলি। সাপোজ y = যদি কি হয় mx আপনি পান, y = যদি আপনি mx পান, তাহলে এইটা হইতেছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কি বললাম, y = যদি mx আমরা পাই, তাহলে সেটা কি, সেটা হইতেছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা কিন্তু y = mx টাইপ না, এখানে একটা এক্সট্রা ধ্রুবপদ কিন্তু আছে, তার মানে এটা মূল বিন্দুগামী নয়। তাহলে প্রথমটা যদি না হয়, আচ্ছা এখানে আবার অনেক কিছু চেক করতে হবে, বাকিগুলো আপনারা চেক করেন, ঠিক আছে, বাট আমি এটা বলে দিলাম আপনাদের। ওকে, এবার আসি নেক্সট কোশ্চেন, সরলরেখার সমীকরণ নির্ণয়। আরেকটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি সরলরেখার কি করব সমীকরণ নির্ণয়। তো আমরা অলরেডি 9 নাম্বার পার্ট শেষ করে ফেলছি, আমাদের সর্বশেষ আরেকটা টপিক সেটা হচ্ছে 10 টাইপ 10। টাইপ 10টা হচ্ছে যদি করি 11টাতে বেশি কিছু নাই, 11টাতে খুব সামান্য জিনিস, টাইপ 10টাতে একটু আমাদের কি হবে, একটু টাইম লাগবে আর কি, ঠিক আছে। তো চলুন সবার আগে আমাদের সূত্র দেখতে হবে, সরলরেখার যে সমীকরণ যে নির্ণয় করব সেই জন্য সবার আগে কি করতে হবে, আমাদের সূত্র দেখতে হবে। ওকে, তো সরলরেখার সমীকরণ নির্ণয় সময় অনেকগুলো দেখা যায় সূত্র আসতে পারে। তাহলে আমরা যদি প্রথম সূত্রের কথা যদি বলি, সাপোজ আপনাকে দুইটা বিন্দু দেওয়া থাকতে পারে, বলবে যে এই বিন্দুটা থেকে সমীকরণটা বের করো, ঠিক আছে। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, সাপোজ একটা বিন্দু হচ্ছে a, যেটাকে আমি বললাম হচ্ছে কত x1 y1, আর একটা বিন্দু হচ্ছে b, যেটাকে আমি বললাম কত ভাইয়া x2 y2, ঠিক আছে। তাহলে ab সরলরেখার সমীকরণ, ঠিক আছে, এই যে ab রেখাটা আছে, তাহলে আমাদের এই ab রেখার সমীকরণ বের করার সূত্রটা কি সেটা একটু লিখি। তাহলে ab রেখার সমীকরণ, তাহলে এবি রেখার সমীকরণের সূত্রটা হচ্ছে এরকম, আপনাদের বইয়ের সাথে দেখবেন একটু অন্যরকম আছে, মানে 19-20 করা আর কি, ঠিক আছে, মানে আর গুণনটা আমি আগেই করে ফেলছি, এটাই আর কিছু না। তো সূত্রটা হচ্ছে এরকম, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 মাইনাস হচ্ছে কত y2। আপনাদের বইতে দেখবেন এটাকে নিচে দিছে আর এটাকে উপরে দিছে, আর কিছু না। তাহলে আলটিমেটলি x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কত বলেন তো y2। এটা হচ্ছে আমাদের প্রথম ক্যাটাগরির সূত্রটা। ওকে, ডান। এবার আসি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাটাগরির সূত্র। দ্বিতীয় ক্যাটাগরির সূত্রটা কি, দ্বিতীয় ক্যাটাগরির সূত্র হচ্ছে আপনাকে একটা বিন্দু দিয়ে থাকবে, সেটা হচ্ছে ধরলাম হচ্ছে এরকম x1 y1 এত বিন্দুগামী, ঠিক আছে, আপনাকে বলে দিবে x1 এবং y1 বিন্দুগামী এবং x1 y1 বিন্দুগামী এবং যদি m ঢাল বিশিষ্ট হয়, m যদি ঢাল বিশিষ্ট, ঠিক আছে, m ঢাল বিশিষ্ট, ঢালটা যদি দেওয়া থাকে m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, m ঢালটা দিবে এবং যদি একটা বিন্দু দেয়, তাহলে সরল রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে এটা y - y1 ইকুয়াল টু এই যে ঢাল m সেটা ইনটু x - x1। তাহলে y - y1 ইকুয়াল টু m ইনটু x - x1। ওকে, সো এই দুইটা সূত্রই আলটিমেটলি আমরা এখানে কি করব দেখবেন বেশি ইউজ করতেছি। তারপরে হচ্ছে যদি এরকমও থাকতে পারে ঢাল, আপনাকে বলতে পারে ঢাল হচ্ছে কত m, ঠিক আছে, এবং আপনাকে বলতে পারে হচ্ছে এরকম y অক্ষের ছেদাংশ, মানে y অক্ষকে ছেদ করছে এরকম একটা অংশ, ছেদাংশ c হলে, ঠিক আছে, ছেদাংশ c হলে আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা হবে এরকম y ইকুয়াল টু কি ভাইয়া mx প্লাস কত c, এই সিটা হচ্ছে কি y অক্ষের ছেদাংশ। ওকে, আর মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী অলরেডি হচ্ছে আমরা এটা দেখছি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু কত ভাইয়া y ইকুয়াল টু mx। আর এটা কি মূল বিন্দুগামী নয়, এই জিনিসটা কি নয় বলেন তো, মূল বিন্দুগামী নয়। ওকে, তো আমরা এই সূত্রগুলো হচ্ছে একটু করে হালকা পাতলা কি করে ফেললাম, আমরা সূত্রগুলো সবার আগে হালকা পাতলা করে দেখে ফেললাম। তাহলে এইটা হইতেছে একটা বক্স, এই বক্স হচ্ছে আমাদের সবার আগে মনে রাখতে হবে
তারপরে হইতেছে বক্স কোনটা মনে রাখবো আমরা, এই বক্স, এই যে দুইটা বান্দা আছে এই দুইটা বান্দাকে আমরা কি করব সবার আগে মনে রাখবো। ওকে, তাহলে চলুন আমরা এমসিকিউ সলভ করি, তাহলে দেখতে বুঝতে পারবেন আপনারা। নিচের কোন সরলরেখাটি মূলবিন্দুগামী, কোন সরলরেখাটি মূলবিন্দুগামী দেখছেন, এখনই বলছে মূলবিন্দুগামী। আচ্ছা, তো এখান থেকে আরো কয়েকটা সূত্র একটু করে বলে দিই। সাপোজ সাপোজ হচ্ছে আমাদের একটা বিন্দু আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট একটা বিন্দু আছে। সাপোজ আপনি মনে করলেন হচ্ছে এ কমা বি, ঠিক আছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, এত বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের কোন অক্ষের, এক্স অক্ষের সমান্তরাল রেখার যে সমীকরণটা হবে সেটা হবে আলটিমেটলি y ইকুয়াল টু কত ভাইয়া, বি। ওকে, যদি এরকম একটা বিন্দু থাকে আর কি। আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সেটা হইতেছে কত বলেন তো, x ইকুয়াল টু কত a। এই দুইটাই সূত্র আমরা একটু করে মনে রাখবো, ঠিক আছে। ওকে, তাহলে x অক্ষের সমান্তরাল মানে দেখেন এটা হচ্ছে না আমাদের x অক্ষ, তাহলে এই x অক্ষের সমান্তরাল রেখাটা এটা, তাহলে এইটার সমীকরণটা কি ভাইয়া, এটার সমীকরণটা আমরা বললাম হচ্ছে এরকম y ইকুয়াল টু কত b। আর আরটা কি বললাম, আরটা বললাম y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল হচ্ছে এটা, এটা হচ্ছে কি আমাদের সেই y অক্ষ, এটা তো ছিল x, তাহলে এই y অক্ষ, এই y অক্ষর তার সমান্তরাল হচ্ছে এটা, এটা সমীকরণ কি x ইকুয়াল টু কত ভাইয়া a। ঠিক আছে, তাহলে এই যে দুইটা ইকুয়েশন আছে না, এই দুইটা ইকুয়েশন আমরা একটু ভালো মতো মনে রাখবো। তো চলেন কেন মনে রাখবো এটা এখন বলতেছি। দেখেন এখানে দিছে 3x ইকুয়াল 5, তাহলে এই যে 3x ইকুয়াল 5 দিছে, আপনি যদি এটাকে ভাঙেন দেখেন তো আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন না, 3x ইকুয়াল হচ্ছে কত 5 বা x ইকুয়াল টু 5 বাই কত 3, তাহলে x ইকুয়াল টু সামথিং, তাহলে x ইকুয়াল টু a, এটা কোন রেখা সমান্তরাল ছিল, y অক্ষের সমান্তরাল, তাহলে এইখানে যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে কার, y অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এইটা আসলে কার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। সেম ভাবে এটার ক্ষেত্রে যদি আসেন দেখেন আপনি কি পাবেন, y ইকুয়াল টু 5/3, y ইকুয়াল টু সামথিং, তাহলে এটা কার সমীকরণ, x অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এটা কি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটার কথা যদি আসি, এটার কথা যদি আসি, সাপোজ দেখেন আমাদের এখান থেকে আমরা যদি 5y যদি বের করি তাহলে কত হবে -3x, তাহলে আলটিমেটলি y ইকুয়াল টু কত -3/5 ইন্টু হচ্ছে কত x। এই যে পোর্শনটুকু আছে না, এই পোর্শনটুকু কিন্তু দেখতে কার মতো দেখেন তো, y ইকুয়াল টু mx এর মতো না, এইটাই হইতেছে কি আমাদের সেই m, তাহলে অবশ্যই এটা হইতেছে কি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর এটা না, মূলবিন্দুগামী নয়, এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। এই যে ইকুয়েশনটা আপনি পাবেন এটা কি y ইকুয়াল টু কার মতো, mx প্লাস c এর মতো ইকুয়েশন আপনি পাবেন। তা দেখেন কোনটা y অক্ষের সমান্তরাল কোনটা x অক্ষের সমান্তরাল সেটা নিয়েও ভাইয়া কি করে দিলাম, হালকা পাতলা আপনাদের একটা ব্রিফ ধারণা দিয়ে দিলাম। ওকে, এবার আসি নেক্সট কোশ্চেন, a এত b এত হলে ab রেখার সমীকরণ। তাহলে আমরা জানি সূত্র কি x মাইনাস x1, তাহলে মাইনাস সূত্র ছিল x1 এর আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস সূত্রের আবার মাইনাস 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 প্লাস 2। ওকে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো x প্লাস 1 ইকুয়াল টু এখানে হলো কত -2 ইকুয়াল y মাইনাস 2 ডিভাইডেড বাই 2 আর 2 কত হলো 4। ওকে, দেখেন নিচে এখানেও আছে 2, এখানেও আছে 2, 2 2 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে সামনে থাকবে একটা মাইনাস, তাহলে হইলো কত x প্লাস 1 ইকুয়াল, আর এখানে কি দাঁড়াইলো, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম y মাইনাস 2 ডিভাইডেড বাই কত হইলো, তাহলে এটার সাথে এটা আমরা আলটিমেটলি গুণ করব, তাহলে আলটিমেটলি কি থাকে y মাইনাস 2 ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে -2x প্লাস এ মাইনাস এ -2, সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি দেখেন -2x টা হবে +2x, অলরেডি প্লাস y আছে থাকলো
-2 আছে থাকলো, মাইনাস এদিকে আসলে +2 ইকুয়াল টু কত 0। তাহলে আলটিমেটলি কি পাইলাম 2x প্লাস y ইকুয়াল টু কত 0। আছে কি কোথাও 2x প্লাস y ইকুয়াল টু 0? এই তো আমাদের সি নাম্বার অপশনে শেষ। সেম ফরম্যাট, সূত্র বসাবেন, কাজ শেষ। স্থানাঙ্ক জ্যামিতির কাজই হচ্ছে সূত্র। এক্স অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরে অবস্থিত, তাহলে এক্স অক্ষের যেহেতু সমান্তরাল, এর সূত্র যেন কি ছিল y ইকুয়াল টু বি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু বি, মানে দেখেন ঋণাত্মক দিকে 9 ঘর, তাহলে y ইকুয়াল টু -9। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি করি মাইনাসের দিকে আসলে +9 ইকুয়াল টু হবে 0। তাহলে y + 9 ইকুয়াল টু কত হবে 0 হবে, শেষ। তারপরটা আসি, এত বিন্দুগামী ও এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল টু কত ভাইয়া বি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু, দেখেন এই হইতেছে সেই বিন্দুটা, তাহলে এখানে বি বিন্দুর জায়গা আছে কত ভাইয়া 5, তাহলে 5 হচ্ছে आंसर। আমি বলছিলাম এইরকম একটা বিন্দুগামী ও এত অক্ষের সমান্তরাল, ওখানে দেখবেন আমি a, b, ঠিক আছে। এই কোশ্চেনে যদি দেখেন একটু করে আমি কি লিখে দিছি, এখানে মনে বিন্দুগামীটা লিখে নেই আর কি, ঠিক আছে। এই জন্য অনেকে দেখা যেতে পারে কি হতে পারে ঝামেলা হতে পারে, তো বিন্দুগামীটা একটু করে হালকা পাতলা করে কি করে দিই আপনাদের একটু লিখে দিই। এই a, b এত বিন্দুগামী, ঠিক আছে, এত বিন্দুগামী ও এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এটা, আর এটার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। ওকে, ডান। তারপরে সেটা এক্স ওয়াই সমতলে এত সরলরেখাটির রেখাচিত্র কেমন, তা দেখেন এখান থেকে আপনি যদি এক্স বের করেন তাহলে এক্স ইকুয়াল টু -5 বাই কত ভাইয়া 4। তাহলে এক্স ইকুয়াল টু এ, এটা কার সমীকরণ ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরালটা হবে কারেক্ট আনসার। তারপর এটা যদি আসি এত বিন্দুগামী ও এত ঢাল, তাহলে একটা বিন্দু আর একটা ঢাল, তাহলে সূত্র কি ছিল হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু বাচ্চা m ইন্টু এক্স মাইনাস কত x1। তাহলে এখন আমরা যদি আসি y তো y এর মতোই থাকবে, y1 হচ্ছে এটা 4 ইকুয়াল টু ঢাল m মানে হচ্ছে 1/3 x মাইনাস x1, তাহলে x এর জায়গায় x থাকবে, মাইনাস মাইনাসে প্লাস কত হবে 3। জাস্ট গুণ করে দেন, গুণ করলে কত হবে 3y মাইনাস 3 × 12 ইকুয়াল টু x প্লাস কত 3। তাহলে এখন যদি আমরা এই সবগুলোকে এখানে নিয়ে যাই, x প্লাস তো আর হইলো না, হবে কি -3y প্লাস 3 তো আছে, হয়ে যাবে -12 হয়ে যাবে +12 ইকুয়াল টু কত 0। তাহলে আলটিমেটলি x মাইনাস 3y প্লাস 15 ইকুয়াল টু কত 0। x মাইনাস 3y প্লাস 15, দেখেন প্লাস 15 থেকে এদিকে নিয়ে গেলে -15 হবে, তাই ডি নাম্বারটা হবে কত আমাদের কারেক্ট আনসার। ওকে, আচ্ছা। তারপরটা যদি দেখি এত বিন্দুগামী ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ, তো ধনাত্মক দিকের সাথে যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আপনি এখান থেকে বের করতে পারেন ঢাল m ইকুয়াল টু কত tan 60 ডিগ্রি। তাহলে এই ঢালের মানটা হইতেছে কত √3। তাহলে এবার আপনি বের করতে পারবেন না আগের সূত্র y মাইনাস y1 ইকুয়াল টু বাচ্চা m ইন্টু এক্স মাইনাস কত ভাইয়া x1। এখন আপনি সবই জানেন, জাস্ট বসাই দিবেন, গাছ শেষ। তারপরটা আছে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অলরেডি ডান করছি, আর করবো না, একটাই করব, এটা অলরেডি ডান। এরকম টাইপের অঙ্ক অনেক বেশি আসছে, এটা দুইটা বিন্দুগামীর সরলরেখার সমীকরণ আর কি, ঠিক আছে। তাহলে এত যদি হয়, ঢাল বের করতে বসে পারি, সমীকরণ বের করতে বসে দুইটার সরল বিন্দু থাকলে সমীকরণ পারি, ওয়াই অক্ষের ছেদক আপনি এইখান থেকেই ওয়াই অক্ষের ওই যে সিটা বের করবেন আর কি, ঠিক আছে। এটা যদি ইকুয়েশনটা হয় তাহলে আপনাকে বলতাম যে আসলে কিভাবে করে আর কি, সেটা সম্ভবত ইকুয়েশনটা না। তাহলে এই দেখেন আপনি যদি এখান থেকে দেখেন, সাপোজ ধরলাম এটা ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটার জন্য ছেদকটা কিভাবে বের করবো, আলটিমেটলি কি ওয়াই এর ছেদক মানে কি y ইকুয়াল টু mx প্লাস c, ওই সিটা লাগবে। তাহলে আমরা এখান থেকে যদি y রাখি তাহলে y ইকুয়াল টু কি হবে -10x মাইনাস কত 37। তাহলে আপনি যদি এই ইকুয়েশনটাকে এবার যদি এটার সাথে তুলনা করেন y ইকুয়াল টু কত mx প্লাস c এর সাথে যদি তুলনা করেন, তাহলে আলটিমেটলি এখান থেকে দেখেন m এর মানটা কি হচ্ছে -10, c এর মানটা কি হচ্ছে -37। তখন আপনি বলবেন ইয়েস, ওকে, ডান। তাহলে আমি এটা বললাম না, জাস্ট হালকা পাতা বলে দিলাম। তাহলে এইখান থেকে আপনার মানটা বের করতে বসে এবি রেখার ঢাল, দুইটা বিন্দু তো আছে, ঢাল বের করতে পারি না, পারি। এবি রেখার দৈর্ঘ্য তো পারি, দৈর্ঘ্য আলটিমেটলি কি √, ওই যে দুইটা বিন্দু আছে মানে 4² প্লাস কত
মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু কত 5। ওকে ডান। এবি রেখার সমীকরণটা কি দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ আমরা ইজিলি বের করতে পারি। সো ভাইয়া জাস্ট আপনাকে দেখানোর জন্য রাখছি এ ও বির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু এ এর মান হচ্ছে 4, বি এর মান এখন আমরা 3 ধরবো, মাইনাসটা বাদ। ঠিক আছে, তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত হবে 2, 3 দুগুণ হবে 6 আছে কোথাও, এই 6 আছে। এটা হচ্ছে আমাদের আনসার। নিচের কোনটি মূল বিন্দুগামী কোনটা হবে সেটা তো আমরা অলরেডি বলছি y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx হবে। ঠিক আছে, তাহলে দেখেন তো কোথায় y ইকুয়াল টু mx, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, এখানে আলটিমেটলি কি আছে 1 আছে, তার মানে এটা হইতে পারবে না। তাহলে y ইকুয়াল টু mx, এই দেখেন এটা কিন্তু আসে, যেমন এখান থেকে আপনি যদি y বের করেন তাহলে y ইকুয়াল টু কি হবে হাফ অফ x, y ইকুয়াল টু mx, তাহলে এটা হচ্ছে আনসার। বাট আর এগুলো একটা তো হবে না। ঠিক আছে, তারপরটা যদি আসি, তারপরে কি বলছে নিচের কোনটি মূল বিন্দুগামী, অলরেডি ভাইয়া বলে ফেলছে, আপনাদের আর বলবো না। দুইটা সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক, সর্বশেষ টাইপ দুইটা সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এত আর এত দুইটা বিন্দু তো আছে, ছেদবিন্দু মানে কি ছেদ করছে কোথায়। ঠিক আছে, তাহলে আপনি জাস্ট এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশন দেখেন, এখানে কি y ইকুয়াল টু আরেকটা ইকুয়েশন কত মাইনাস এক্স প্লাস কত 5। তাহলে আপনি এটা থেকে এটা যদি কি করেন বিয়োগ করেন, যদি মাইনাস করি এটা হচ্ছে চলে যাবে, তাহলে আলটিমেটলি কি থাকবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 2x, এখানে হবে 2x মাইনাস, আলটিমেটলি এখানে কি এরকম না চিহ্ন, এটা হয়ে যায় প্লাস, এরকম হয় মাইনাস, এখানে হয় মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 10, আর এখানে তো আলটিমেটলি কত হইলো 0। তাহলে বা এখান থেকে যদি আসি তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 10, বা x এর মান কত হবে, x এর মান হবে 5। তাহলে এই x এর মান 5 যে কোনো একটা ইকুয়েশন আপনি বসে দেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এক নাঙ্গাই বসান, এখানে যদি বসাই তাহলে y ইকুয়াল টু 5 মাইনাস 5 ইকুয়াল টু কত 0। তাহলে 5,0 সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। এত রেখাদ্বয়ের ছেদবিন্দু কোন চতুর্ভাগে, দেখেন x এর মান বলে দিচ্ছে 2, তাহলে x এর মান 2টা আপনি জাস্ট এখানে ইনপুট করেন, তাহলে 2 ইন্টু 2 প্লাস y ইকুয়াল আপনি ডিরেক্ট করে দেন 6, তাহলে বা এখান থেকে y ইকুয়াল টু, ঠিক আছে, যদি কোনো 4, এত 4 থেকে 7 দিলে কত হবে 3, তাহলে x এর মান হইতেছে 2, y এর মান হইতেছে 3, 2 আর 3 এই রেখাটা, তাহলে এদিকে হচ্ছে 2 ঘর, এদিকে হচ্ছে 3 ঘর, মানে এটা হচ্ছে 2,3, কোন চতুর্ভাগ ফার্স্ট, মানে প্রথম চতুর্ভাগের মধ্যে পড়ে। তো তারপর দেখেন এত রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক অলরেডি ভাইয়েরা করে দিছি, আর করাবো না। এত রেখাদ্বয় সরলরেখা হলে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বসে, অলরেডি আপনারা এগুলো পারবেন। ঢাল দ্বয়ের গুণফল শেখানো হয়েছে, রেখাদ্বয়ের কয়েকের খণ্ডিতাংশ অলরেডি আপনাদের শেখানো হয়েছে কিভাবে করতে হয়। তো আমাদের মোটামুটি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি লাগছে আমাদের যে 11টা টাইপ ছিল স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে, সে 11টা টাইপ শেষ করতে। সো আশা করি এই যতটুকু শেখানো হয়েছে তা যদি আপনি ভালো মতো আত্মস্থ করতে পারেন, তাহলে এসএসসি পরীক্ষা বলেন, ইভেন আপনি যখন অ্যাডমিশন বা এইচএসসি তেও যাবেন, তখন এই অধ্যায়টা কিন্তু আপনার কাজে লাগবে। আশা করি আজকের ক্লাস থেকে প্রত্যেকটা বোর্ডে 2টা থেকে 3টা এমসিকিউ কিন্তু থাকবেই ইনশাল্লাহ, প্রত্যেকটা বোর্ডে। ঠিক আছে, 2টা মিনিমাম ধরে রাখেন, মাস্ট থাকবে যে কোনো বোর্ডে। যেই রকম ঘুরে পেঁচে কোশ্চেন হোক না কেন, ভাইয়া এমন ভাবে পড়েছি যাতে আপনার সকল কিছু করে ফেলতে পারেন নাকি। ঠিক আছে, সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যাদের ক্লাসগুলো ভালো লাগতেছে তারা অবশ্যই আপনাদের যে ছোট ভাই বোনরা রয়েছে তাদেরকে অবশ্যই কি করবেন, ক্লাসগুলোর কথা জানাবেন। ঠিক আছে, এই ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলোর কথা আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের ছোট ভাই বোনদের কথা জানাবেন। এবং প্রত্যেকটা চ্যানেলের কন্টেন্ট পাওয়ার জন্য, অর্থাৎ ভিডিওগুলো আপনাদের নিয়মিত পাওয়ার জন্য আপনি কিন্তু অবশ্যই চ্যানেলে কি করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আপনারা ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।